দেখ, আগের ক্লাসে ডেপ্রিসিয়েশনটা তো আরম্ভ করেছিলাম, তাই তো? ডেপ্রিসিয়েশনটা সম্পর্কে বলেছিলাম। ডেপ্রিসিয়েশন আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বরে উল্লেখ আছে? আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বরে উল্লেখ আছে? ডেপ্রিসিয়েশন বল। 6 নম্বরে উল্লেখ আছে। খাতা দেখে বলতে হয়। ডেপ্রিসিয়েশন আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6 নম্বরে বলেছে। আচ্ছা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে আইডিয়া আছে? জিনিসটা কি শিখবি তোরা? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে কি আস্তে আস্তে শিখবি, ঠিক আছে? আস্তে আস্তে শিখবি, হয়তো এখন না হলেও কোনো না কোনো একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? আমার খুব সম্বন্ধ মনে হচ্ছে 6 সেমিস্টারে আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা, ঠিক আছে? তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলে জানিস? জিনিসটা জানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি? অ্যাকাউন্টিং, এই যে আমরা যে অ্যাকাউন্টেন্সি করছি, যে ডেপ্রিসিয়েশন বা যে যত চ্যাপ্টারই করি, আমরা বলতাম না এটা এই দিক বসবে, ওটা ওই দিক বসবে, এটা এই নিয়ম মানবে, ওটা ওই নিয়ম মানবে। আমি বললাম না এটা এরকম করতে হবে, বলেছি যে কোনো চ্যাপ্টার। আরে কোনো ডেপ্রিসিয়েশন বলছি না, যে কোনো চ্যাপ্টার বল, এটা এই নিয়ম মানবে, ওটা ওই নিয়ম মানবে। এটা কে বলে? এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের যেমনভাবে বলে আমাদের ঠিক তেমনভাবে কাজকর্ম করতে হয়, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের যা বলবে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতন করে আমরা অঙ্ক করি। আমরা আমাদের নিজের মতন অঙ্ক করি না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যা বলে সেই অনুযায়ী আমরা অঙ্ক করি। তো ডেপ্রিসিয়েশন সম্পর্কে কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড উল্লেখ আছে? 6 নম্বরে, এটা বলেছিলাম। আর কি বলেছিলাম? ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা আগের দিন মোটামুটি বলেছিলাম, একটা বুঝিয়ে বলেছিলাম, যে ওখানে বলেছিলাম ডেপ্রিসিয়েবল ভ্যালু জিনিসটা কি বলেছিলাম, ডেপ্রিসিয়েবল লাইফ বলেছিলাম, ঠিক আছে? তো কি কি বলেছিলাম বল? ডেপ্রিসিয়েবল ভ্যালু বলেছিলাম, আর ডেপ্রিসিয়েবল লাইফ বলেছিলাম, আর কি বলেছিলাম? না, ল্যান্ড তো বলছি, ল্যান্ড পরে বলছি। আর হ্যাঁ, আর ডেপ্রিসিয়েবল অ্যাসেট, আর বলেছিলাম সমস্ত অ্যাসেটের ওপর, সমস্ত ডেপ্রিসিয়েবল অ্যাসেটসের ওপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি, শুধুমাত্র আমরা কার ওপর? ফ্রি হোল্ড, মানে ল্যান্ডের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি না। ল্যান্ড তো দু রকমের হয়, একটা ফ্রি হোল্ড আর একটা লিজ হোল্ড। ফ্রি হোল্ড আর লিজ হোল্ড। তো ফ্রি হোল্ডের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো না, কিন্তু লিজ হোল্ডের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি, এই বলেছিলাম। আর বলেছিলাম তোদের লেভেলে ডেপ্রিসিয়েশন করার, তো ডেপ্রিসিয়েশন করার তো অনেকগুলো মেথড আছে, আমরা বেসিক্যালি দুটো মেথড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড আর একটা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। স্ট্রেট লাইন মেথডের অনেকগুলো নাম আছে। স্ট্রেট লাইন মেথড কেউ বলে অরিজিনাল কস্ট মেথড, কেউ বলে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। এই মেথডটা কি বলে? এই মেথডে ডেপ্রিসিয়েশন সবসময় কোন প্রাইসে চার্জ করা হয়? কস্ট প্রাইসের ওপর। এই জন্য এই মেথডটার নাম অরিজিনাল কস্ট মেথড, কস্ট প্রাইস। বা আরেকটা বলতে পারিস, এই মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। আর ডিমিনিশিং ব্যালেন্স মেথড কি বলেছিলাম? বুক ভ্যালুর ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, ঠিক আছে? তো বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে, তো বোঝা গেল। আরও বলেছিলাম ডেপ্রিসিয়েশন, একটা বলেছিলাম ডেপ্রিসিয়েশন কী করে বের করতে হয় যদি কখনো কোশ্চেনে কস্ট দিয়ে দেয়, তাই না? কস্ট দিয়ে দেয়, ডেপ্রিসিয়েবল স্ক্র্যাপ ভ্যালু দিয়ে দেয়, লাইফ দিয়ে দেয়, কী করে বের করতে, ওটাও শিখিয়েছিলাম, ঠিক আছে? তো তারপরে একটা অঙ্ক করিয়েছিলাম, বেশ কয়েকটা এক্সাম্পল করিয়েছিলাম, ঠিক আছে? জিএসটি বলা একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিল, ওটা কি বাড়িতে করেছিলি? একটা দিয়েছিলাম, একটা করে দিই। দেখ, ডেপ্রিসিয়েশন তোদের লেভেলে কখনোই জার্নাল করতে দেবে না, একটা জার্নাল করে দিই কীভাবে কী করতে হয়, ব্যাস। তারপর আমরা আজকের ক্লাসে চলে আসবো। তো কোশ্চেন টোক, একটা ছোট্ট কোশ্চেন, বেশি টাইম নেবো না, আমি মুখে মুখে বলছি, তোরা টুকতে থাক, ঠিক আছে? তো লেখ, অন 1 জানুয়ারি 2019, ঠিক আছে? অন 1 জানুয়ারি 2019, তোর টোকা ছিল হয়তো কোশ্চেনটা, দেখ লাস্ট এই কোশ্চেনটাই ছিল। ইকুইপমেন্ট, ঠিক আছে? ইকুইপমেন্ট কস্টিং, তাহলে কি লিখলাম বল? একদম পুরো সাইলেন্ট হয়ে যাবি, ঠিক আছে? একদম সাইলেন্ট হয়ে যাবি, আমি যখন যা জিজ্ঞাসা করবো তুই যে অ্যান্সার দিবি এবং ফটাফট করবি, আমি করবো আর তোরাও করতে থাকবি, আর যখন যা জিজ্ঞাসা করবো অ্যান্সার দিবি, ঠিক আছে? তো ইকুইপমেন্ট কস্টিং ₹1 লাখ। এবার বলেছে ওয়াজ পারচেসড, ঠিক আছে? কি বলেছে? আইজিএসটি অ্যাট দ্য রেট 12%, আইজিএসটি অ্যাট দ্য রেট 12%। আর তোরা তো আইজিএসটি জানিস, আমি আগের দিনও বলেছিলাম, আইজিএসটি মানে একটা স্টেট থেকে, ঠিক আছে, আর একটা স্টেটে যদি কেনা বেচা হয় তখন আইজিএসটি চার্জ করা হয়, ঠিক আছে? একটা স্টেট থেকে আর একটা স্টেটে কেনা বেচা হলে তখন আইজিএসটি চার্জ করা হয়। 12% বলেছে আইজিএসটি, ঠিক আছে? তো আচ্ছা, কি বলেছে? প্রিপেয়ার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, প্রিপেয়ার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, আমাকে কি করতে বলেছে? ইকুইপমেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে। জেনারেলি তোর এক্সামে যখন ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার আসবে না, তোকে লেজারই করতে বলবে, কখনো জার্নাল করতে বলবে না। তবু আমি একটা অঙ্কের জার্নাল শিখিয়েছি, কারণ সব কটা অঙ্কে জার্নাল করবো না, একটাই অঙ্ক জার্নাল করিয়ে দেবো, ঠিক আছে? ছোট্ট জার্নাল হবে। ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ফর 3 ইয়ার্স, তাহলে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট করতে বলে 3 ইয়ার্স, অ্যান্ড পাস জার্নাল এন্ট্রিজ, অ্যান্ড পাস জার্নাল ফর 3 ইয়ার্স, আরে 3 বছরের লেজার করতে 3 বছরই জার্নাল করবো,
ঠিক আছে, ফর 3 ইয়ার্স, ফুল স্টপ। লাইক ইফ ডেপ্রিসিয়েশন ইজ চার্জড, ঠিক আছে, ইফ ডেপ্রিসিয়েশন ইজ চার্জড, আচ্ছা আমি এখানে ডেপ্রিসিয়েশন ডিইপি লিখলাম, ঠিক আছে, পুরোটা লিখলাম না, তোরা পুরোটা লিখে নিস। ইফ ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম, কি বললাম, অ্যাট 10% পার অ্যানাম বাই ডব্লিউডিভি। আজকেই বোঝাবো এই পার অ্যানামের মানেটা কি, আমি আজকেই বোঝাবো, ডিটেলসে বোঝাবো পার অ্যানামের মানেটা কি, ঠিক আছে তো, বোঝাবো। আরে পার অ্যানাম মানে কি বলে তোরা 11 থেকে, পার অ্যানাম মানে বছরে বললে তখন পার অ্যানাম কথাটা ইউজ করে, বছরে বললে, ঠিক আছে, পার অ্যানাম মানে বছরে রিপ্রেজেন্ট করে, বছরে 10% ডেপ্রিসিয়েশন মানে 12 মাসে 10, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো, এক বছরে 10% ডেপ্রিসিয়েশন বাই ডব্লিউডিভি মেথড, ঠিক আছে তো, ফুল স্টপ। এবার কি বলেছে, অ্যাকাউন্ট ক্লোজ, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্লোজ 31 ডিসেম্বর, ঠিক আছে তো, 31 ডিসেম্বর এভরি ইয়ার, ঠিক আছে, তো প্রতিটা অ্যাকাউন্টসই, ঠিক আছে, প্রতিটা অ্যাকাউন্টস মানে প্রতিটা কোম্পানিরই তো একটা অ্যাকাউন্টস করতে হয় এবং অ্যাকাউন্টসটা ক্লোজ হয় নির্দিষ্ট একটা দিনে। কোন দিন ক্লোজ হয় জানি, জেনারেলি তোরা দুটো দিন পাবি, হয় 31শে মার্চ পাবি না 31 ডিসেম্বর। স্যার আর কোনো দিন থাকতে পারে, ম্যাক্সিমাম বইতে এই দুটো ডেটই পাবি, হয় মার্চ নাই ডিসেম্বর, ঠিক আছে। তুই যদি 11-12 স্ট্যান্ডার্ড থাকিস তাহলে তখন ডিসেম্বরটাই জেনারেলি দেখা যায়, কিন্তু যখন কলেজ লাইফে চলে যাবি সব মার্চই পাবি, ঠিক আছে তো, সেই এটা কোনো ম্যাটার করে না, এরকম কোনো ব্যাপার না, আমি বললাম এটা থাকতে পারে। তো দেখ অঙ্কটা বুঝে গেছিস, কোশ্চেনটা কিছুই নেই, একদম ইজি। তো দেখ আমি কি বলছি তোদের একটা কথা বলেছি, মন দিয়ে শোন, যখনই ডেপ্রিসিয়েশন করবি, আরে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার কেন, যে কোনো চ্যাপ্টারে যখনই কোনো ডেটের উল্লেখ থাকবে, ডেটের উল্লেখ থাকবে না, ডেট অত মাথায় রাখতে পারবো না, ডেটের উল্লেখ থাকলে ডেটটা সাজিয়ে নিবি, মানে একটা টাইম লাইন করে নিবি, লাইন করে সাজিয়ে নিবি। কি বললাম, আমি যখন ডেপ্রিসিয়েশন আগে করেছিলাম, যারা করেছিল তারা জানে, আমি একটা লাইন করে নিতাম যে কোন ডেট, কেন দেখ সাপোজ আর এখানে একটাই ডেট বলেছে, এরপরে আরও অনেক অঙ্ক আসবে, এই যে আজকে এই বছর একটা মেশিন কিনলাম, পরের বছর আরেকটা মেশিন কিনলাম, তারপরের বছর একটা মেশিন বেঁচে দিলাম, আরে এত ডেট, বিভিন্ন ডেট আমি গুলিয়ে ফেলবো। তো ডেটগুলোকে একটা জায়গায় একটা লাইন আকারে সাজাতে হবে, বললাম, বুঝতে পারছিস, তাই বুঝে গেছিস, এমন কিছু কঠিন কথা বলিনি, ঠিক আছে তো। ধর এটা একটা টাইম লাইন করলাম, কি করলাম, এটা একটা টাইম লাইন, ভালো করে শোন। ক বছরের অ্যাকাউন্টস করতে পারি তোকে, 3 বছর, ধর এটা একটা বছর, আমি মনে করলাম এটা 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে তো। তো ধর আমি মেশিনটা কিনেছি এই ডেটে 1/1/19, ঠিক তো, প্রথম 1/1/19 থেকে মন দিয়ে শোন 31/12/19, ঠিক আছে, 31/12/20, আর এটা 31/12/21, ঠিক আছে তো। তুই এখন প্রশ্ন করতে পারিস স্যার এটা 1/1/19 থেকে 31/12/19, তাহলে আপনার তো তাহলে এখানটা লেখা 1/1/20 থেকে 31/12/20, হ্যাঁ লেখা উচিত তো, অবশ্যই লেখা উচিত। এখানে লিখি 1/1/20 থেকে 31/12/20, আর এখানে 1/1/21 থেকে 31, তাহলে কোনো কোশ্চেনই থাকবে না, আর মনে কোনো কোশ্চেনই থাকবে না, এটা একটা বছর, এটা একটা বছর, এটা একটা বছর, হ্যাঁ কি না, বুঝতে পারছিস তো। এবার বল এই তারিখে আমি একটা ইকুইপমেন্ট কিনেছি, কস্ট কত টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনেছি বল, স্যার 1 লাখ টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনেছি। একদম আস্তে আস্তে কোনো তাড়াহুড়া করবো না, দেখ সত্যি বলছি, বিশ্বাস করে, একদম তাড়াহুড়া করবো না অঙ্কটা, দেখ জার্নাল করবো, আমি প্রথমে বললাম জার্নাল করে দিই, লেজারটা পরে করছি। তো বল আমি ইকুইপমেন্ট কিনেছি কোন দিন, স্যার এই তারিখে ইকুইপমেন্ট কিনেছেন, তার মানে ডেট, জার্নাল দাগ জানিস, আমি দাগ কাটবো না, এই ডেটে আমি ইকুইপমেন্ট কিনেছি। আচ্ছা তোরা তো সবাই জানিস ইকুইপমেন্ট কি, আমাদের অ্যাসেট, ইকুইপমেন্ট তো আমাদের অ্যাসেট। তো ইকুইপমেন্ট কিনেছি মানে আমার কাছে কোম্পানিতে অ্যাসেট বেড়েছে না কমেছে, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাহলে লিখবো কি এখানে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 1 লাখ টাকা। এবার দেখ মন দিয়ে শোন, আমি আগের দিন জিএসটির কেস বুঝিয়েছিলাম, দেখ কোনো অ্যাসেট কিনতে গেলে, ইকুইপমেন্ট কিনতে গেছি তখন আমাকে জিএসটি দিতে হয়েছে, কত পার্সেন্ট, 12%। তা কোনো কিছু কেনার সময় যদি জিএসটি দিতে হয় তাকে কি জিএসটি বলে, ইনপুট জিএসটি বলেছিলাম, আর বিক্রির সময় জিএসটি তখন তাকে বলে আউটপুট জিএসটি। এবার তুই বলি স্যার ইনপুট জিএসটি কি এই ইকুইপমেন্টের সঙ্গে যোগ হবে না, না যোগ হবে না, কেন যোগ হবে না এটা, তার কারণ বলেছিলাম এই জিএসটি, এই ইকুইপমেন্টটা যখন মার্কেটে আবার বেচে দেবো আমরা, তখন আমরা জিএসটি, তখন ওদের থেকে জিএসটি টাকাটা কালেক্ট করবো, মানে মোট কথা এই ইনপুট জিএসটি আমি সেট আপ করাবো, এটা আমার কস্টের, ইকুইপমেন্টের পার্ট নয়, এটাকে সেট আপ করাতে পারবো, আমার কথাটা বুঝতে পারি তো, জিএসটি। তো এই যে ইনপুট যে আইজিএসটি হচ্ছে না, এটা ইকুইপমেন্টের কস্টের পার্ট নয়, আমি আগের দিন বুঝিয়েছিলাম ইকুইপমেন্ট কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে বলে ইনপুট জিএসটি, সে যেই জিএসটি হোক, সিজিএসটি হোক, এসজিএসটি হোক বা আইজিএসটি হোক, ইনপুট জিএসটি। এই ইনপুট জিএসটিটা ইকুইপমেন্টের কস্টের পার্ট নয়, কেন, আমি পরবর্তী সময় এটা সেট আপ করে নেবো, সেট আপ করানো, ঠিক আছে তো।
তো বুঝতে পারছিস এগুলো কোনো কঠিন কিছু নয়। তাহলে এটা লিখবো ইনপুট, কি হবে এটা, ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট। আরে তোরা ঘাবড়াস না, তোদের বইয়ে যত অঙ্ক আছে কখনোই জিএসটি বলা নেই, নেই, কিন্তু বলে দিলাম যদি এক্সামে যদি মনে হয় যে একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিই, জিএসটি দিয়ে দিই, তখন ঘাবড়ে যাবি, যাতে ভুল না হয় তার জন্য আমি করে দিলাম, আর আলাদা কিছু নয়। তাহলে 1 লাখের 12% কত হচ্ছে, 12,000 টাকা। টু কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট। জেনারেলি এটাও তোকে বলে দিই, এটা তোকে বলে দিই, স্যার মন্দির শোন, তোদের মানে প্রশ্ন হতে পারে স্যার এই যে এই কোম্পানি ধরুন যে ডেপ্রিশন করবো, ডেপ্রিশন যে যার থেকে কিনবে সেটা ক্যাশে কিনবে না কেইটে কিনবে, মানে নগদে কিনবে না ধারে কিনবে। তোরা ডেপ্রিশন চ্যাপ্টারে যত অঙ্ক পাবি না সব ক্যাশে পাবি। ধর এই কোম্পানি, যেই কোম্পানি হোক, ওই ইকুইপমেন্ট কিনেছে ক্যাশে কিনেছে, ধারে কোনোদিন বলবে না, ধারে কোনোদিন বলবে না। স্যার ধারে বলবে না, ধারে কিনতে পারে না, হ্যাঁ কিনতে পারে। এর জন্য তোরা যখন 3rd সেমিস্টারে উঠবি একটা চ্যাপ্টার করাবো, সেখানে বলবো ধারে যদি কেনে তখন কি হয়, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে হায়ার পারচেস, হায়ার পারচেস, তখন শিখবো। তাই এখন ওই টপিকটা এখানে নিয়ে আসলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে, কথা বুঝতে পারছিস তো? তো এখানে বললাম ইকুইপমেন্ট ক্যাশেও কিনতে পারে আবার ধারেও কিনতে পারে। বেসিক্যালি ডেপ্রিশন চ্যাপ্টারে আমরা যা পাবো সব ক্যাশেই কিনেছে, ঠিক আছে? আর ঘাবড়াস না, কিন্তু ঘাবড়াস না, তো কোনোদিন বলে দেবে না ধারে কিনেছে, কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। আর যদি বলে, যদি কখনো যদি বলে, বলতে পারে, যদি বলে তার মানে হায়ার পারচেসটাকে লিঙ্ক করেছে, তখন হায়ার পারচেস সিস্টেম শেখাবো, পাবো না বইতে, পাবো না, পেলে আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল ইকুইপমেন্ট। তার মানে আমার কী কাজ ছিল, প্রথম দিন এটা কিনলাম, আর বলেছিল কি প্রিপেয়ার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, 3 বছরের ইকুইপমেন্ট। আচ্ছা আমি কি আর কিছু করেছি, এই তারিখে ইকুইপমেন্ট কিনেছি, আর কি কিছু কাজ করেছি না? কিন্তু ইকুইপমেন্ট কিনলে ইকুইপমেন্ট ইউজ করা আরম্ভ করলাম, তাহলে প্রতি বছর আমি ইউজ করলে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে শিখেছিলাম তো। আর ডেপ্রিসিয়েশন কোন দিন হয়, বছরের শেষ দিন, এন্ড অফ দ্য ইয়ার। তার মানে এই দিনে একটা ডেপ্রিসিয়েশন হবে, এই দিনে একটা ডেপ্রিসিয়েশন হবে, আর এই দিনে একটা ডেপ্রিসিয়েশন হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হবে বল স্যার? 10%। মেথড কি বলেছে, মেথড না না, মেথড কি বলেছে, মেথড ডব্লিউডিবি। তার মানে ডব্লিউডিবি মেথড কি বলছে, ডব্লিউডিবি মেথডে প্রথম বছর, আরে যেই মেথডেই হোক না কেন, প্রথম বছর কস্টের উপর চার্জ করতে। তো প্রথম বছর কত, 1 লাখ টাকা ছিল, তার উপর 10% চার্জ করলে কত হবে, ডেপ্রিসিয়েশন 10,000 টাকা। এখানে 10,000 টাকা লিখলাম, তাহলে 1 লাখ থেকে 10,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে, 90,000 টাকা হলো, হ্যাঁ কি না? তো বল না, তোর নিজেই বল প্রথম বছর কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, বল প্রথম বছর ডেপ্রিসিয়েশন কত দেখতে হবে? আরে আরে ভয় পাচ্ছিস কেন, ঘাবড়াচ্ছিস কেন? 1 লাখ টাকা মেশিনের দাম ছিল, স্যার ইকুইপমেন্টের দাম ছিল, তার উপর 10% চার্জ, কিছু 10,000 টাকায় ডেপ্রিসিয়েশন হলো। তো জানিস, আরে নর্মাল জিনিস, একদম জার্নাল মনে রাখা কত সোজা। আরে তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তো, করেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট, তোর ডেপ্রিসিয়েশন হলে কি করতি, মেশিনের কথাই যদি বলি, মেশিন থেকে ডেপ্রিসিয়েশনটা কি করতি, ব্যালেন্স শিটে কি করতি, আরে মাইনাস করতাম। মানে কি, মেশিনের ভ্যালু বেড়ে গেছিল না কমে গেছিল? কমে গেছিল। মেশিন তো অ্যাসেট, বল অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তার মানে এখানে মেশিন তো না, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ক্রেডিট হয়ে গেল। তুই ভাব, ইকুইপমেন্ট ক্রেডিট হলো, ডেবিট কে হলো, ডেপ্রিসিয়েশন জানি আমাদের খরচ, ডেপ্রিসিয়েশন আমাদের খরচ, তাহলে খরচটা ডেবিট হয়ে গেল। খরচটার নাম কি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ইকুইপমেন্ট। দেখ জার্নাল মুখস্থ করার কোনো জায়গাই নেই, মুখস্থ করতে হলো, দেখ ভালো করে, একদম ইজি। ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেট কমে যায়, অ্যাসেট কমে যায় মানে অ্যাসেট ক্রেডিট, আর ডেপ্রিসিয়েশন খরচ, খরচ ডেবিট, ডেপ্রিসিয়েশন টু ইকুইপমেন্ট। তো দেখ আমি আর করাবোই না, আমি আর জার্নাল একটা অঙ্ক করাবো ধরবোই না, এই আজকে লাস্ট জার্নাল, আর করাবো না, সব লেজার হবে, সব লেজার হবে, সব লেজার হবে। তাহলে কি বললাম বল, ডেপ্রিসিয়েশন। আচ্ছা ডেট লিখতে হবে, ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন দেখাতে হয়, 31/12/19। কি লিখবো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইপমেন্ট, কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। ক্লিয়ার তো? দেখ কত অবধি ক্লিয়ার হয়েছে, দেখ এই দিক টাকা সবার অসুবিধা হলে, দেখ এই প্রথম বছরটা কমপ্লিট, সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার। আচ্ছা বল প্রথম বছর 10,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করার পর প্রথম বছরের শেষে কত টাকা বেঁচে আছে, 90,000 টাকা বেঁচে আছে। সেকেন্ড ইয়ার তো আবার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করবো, 10%। কত টাকার উপর চার্জ করবো, মন দিয়ে শুনবি, আগে কোশ্চেন করি, দেখ শোন, কোশ্চেন করি শোন, এই 1 লাখ টাকার উপর চার্জ করবো নাকি এই 90-এর উপর চার্জ করবো? যদি এটা স্ট্রেট লাইন হতো তাহলে এই 1 লাখের উপর চার্জ করবো, যেহেতু এটা ডিমিনিশিং বলেছে তাই এই 90-এর উপর চার্জ করবো। তো 90-এর উপর কত পার্সেন্ট হবে, 10%, 9,000 টাকা। তাহলে এখানে 9,000 টাকা চার্জ করলাম, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হলো 9,000 টাকা। 9,000 টাকা চার্জ করার পর পড়লো কত, 81,000 টাকা, ঠিক আছে। তাহলে ডেপ্রিসিয়েশন লেখ নেক্সট ইয়ারে 31/12/20। কি লিখবো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইপমেন্ট, কত টাকা, 9,000 টাকা। হয়ে গেল লাস্ট ইয়ার। এবার এই 81-এর উপর চার্জ করবো, কত হচ্ছে, 8,100।
ব্যালেন্স করে নে, তো আমি যে যাই না কত হচ্ছে ব্যালেন্স করে, তোটা একটু করে নি বল। 72 আর 9, তাই তো? তাহলে হয়ে গেল লাস্ট ইয়ার 31/12/21। কি লিখবো? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু, কি বলবো বল, টু ইকুইপমেন্ট। কত টাকা? 8100। হলো? সরি, হয়েছে তো? এবার দেখ, এই আমরা সব অঙ্কে লেজারই শিখবো ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে। সবসময় তোকে তুই পরীক্ষা যতই অঙ্ক দেবে না, তোকে বলে দেবে মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করো, তোমার লেজারই করতে বলবে তোকে, জার্নাল কোনোদিন করতে বলবে, কোনো দিনই বলবে না জার্নাল করতে। আমি যা শিখলাম তো বলি স্যার জার্নাল তো করালেন না, জার্নালটা করিয়ে দিলাম। ধর এখানে কি করবো, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট খুলতে বলি, তাই তো? 3 বছরের। তো এখানে লিখলাম ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, মোটামুটি 3 বছরের জন্য। এ ডেবিট ধর ক্রেডিট। এখানে লিখছি দেখ ডেট, পার্টিকুলার্স, রুপিস, আর এখানে কি হতো জার্নাল ভ্যালু, তাই তো? ডেট, পার্টিকুলার্স, রুপিস, জেএফ। ঠিক আছে, দাগ তো কাটাই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে ভাব একদম, মানে তুই ভাবছিস কি, তোরা ভাবছিস কি যে জার্নাল করবো, এই যে অঙ্কটা দেবে এর একটা জার্নাল করবো, তো জার্নাল দেখে দেখে লেজার পোস্টিং করবো? কোনোদিন করবো না, কোনোদিন করবো না। জার্নাল দেখে দেখে কোনোদিন লেজার পোস্টিং করবো না। বলি স্যার 11 থেকে তাই শিখছি, জার্নাল থেকে লেজার পোস্টিং করতাম, আর এখন 11 বই এখন অনেক বড় হয়ে গেছে, জার্নাল দেখে লেজার পোস্টিং করবো না। আরে জার্নাল দেখে লেজার পোস্টিং করতে গেলে দেখা গেলো ঘন্টা বেজে গেছে আর ডেপ্রিসিয়েশন আর শেষ হয়নি, জার্নাল দেখে লেজার পোস্টিং করবো না। দেখ লেজার করার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখ শোন ডাইরেক্ট। আমাকে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছে, বল আমাকে বল ইকুইপমেন্ট অ্যাসেট না লাইবিলিটি? কি অ্যাসেট? অ্যাসেট বাড়ে কোন দিকে? ব্যাস, যদি মনে হচ্ছে এই ইকুইপমেন্ট বাড়ছে ডেবিট দিকে লিখবো, যদি মনে হচ্ছে ইকুইপমেন্ট কমছে ক্রেডিট দিকে লিখবো, ব্যাস হয়ে গেল জার্নাল শেষ, জার্নাল থেকে লেজার পোস্টিং শেষ। বল এটা সাজিয়ে নিয়েছি, এটা 1/1/19। 1/1/19 কি ঘটনা ঘটেছিল? কি 1/1/19 এমন কি ঘটনা ঘটেছিল? ইকুইপমেন্ট কিনেছিলাম। তো ইকুইপমেন্ট কিনলে কি হয়? ইকুইপমেন্ট বাড়ছিল, ইকুইপমেন্ট কিনলে কি হয়েছিল? ইকুইপমেন্ট বেড়েছিল। তাহলে ইকুইপমেন্টকে বাড়াতে গেলে কোন দিকে লিখবো? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে লিখবো। আচ্ছা, ডেবিট দিকে লিখবো। টু কি লিখবো? আরে আমরা ইকুইপমেন্ট হয় ক্যাশে কিনবো নাই ধারে কিনবো, তো ধারে কিনলে তো বলে দেবে, ধারে বলেছে না ক্যাশেই কিনেছি, ঠিক আছে তো? তো এখানে আমি সবসময় বলেছি ব্যাংক লিখতে, ক্যাশ না লিখে। টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা? 1 লাখ টাকা, এখানে লেখ 1 লাখ টাকা। আচ্ছা, তারিখ 1/1/19। আচ্ছা, 2019 সালে কি আর কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ স্যার ঘটেছিল তো ঘটনা, একটা ঘটেছিল। 2019 সালে আপনি ইকুইপমেন্টে ইউজ করেছেন, ঠিক আছে? তা ইউজ করেছেন, কত টাকার ইকুইপমেন্ট ইউজ করেছি? দেখ এই যে 10,000 টাকা, 10,000 টাকা ইউজ করেছিলাম না? তো ইকুইপমেন্ট ইউজ করলে ইকুইপমেন্টের ভ্যালু বাড়বে না কমবে? কমবে। কমলে কোন দিক লিখবো? বল আমি কি জার্নাল, আমি একটাও বলেছি জার্নাল? কিছু বলেছি জার্নাল? কিছু বলেই নি জার্নাল। তো 10,000 টাকা এখানে, তাহলে কি লিখবো? ইকুইপমেন্ট বছরে, মানে স্যার ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন দেখানো হয়, কি লিখবো এখানে? 31/12/19। কি লিখবো এখানে? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাই 1 লাখ থেকে 10,000 টাকা বাদ দিলে কত হয়? 90,000 টাকা। লিখবো বাই ব্যালেন্স সিডি, এই ডেট। ঠিক আছে তো? বোঝা গেল এটা? এবার সিডিটা বিডি করবো, নিচে নামবো, ঠিক আছে? 1/1/20-তে কি লিখবো? টু ব্যালেন্স বিডি, কত হচ্ছে? 90,000 টাকা। তো দেখ বুঝতেই পেরেছিস, প্রথম বছর হলে বা সেকেন্ড বছরও ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, কত টাকা ডেপ্রিসিয়েশন দেখতেই পাচ্ছিস স্যার? 9,000 টাকা। তো ডেপ্রিসিয়েশন চার্জ করলে ইকুইপমেন্টের ভ্যালু কমে যাচ্ছে, এখানে লিখবো বাই ডেপ্রিসিয়েশন। কত তারিখ? 31/12/20। তোরা এই জিনিসগুলো জেনে রাখিস, ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিনই চার্জ করতে হয়, ঠিক আছে? মাথায় রাখবি ডেপ্রিসিয়েশন সবসময় বছরের শেষ দিন চার্জ করতে হয়, 9,000 টাকা। তো এখানে লিখে দিলাম বাই ব্যালেন্স সিডি।
তুই জানিস তোরা আমি এত কেন অঙ্ক ধরে ধরে করাচ্ছি? এই চ্যাপ্টারটা অনেকে ভয় পায়, করতে যায় না, মানে এতটাই ভয় পায় চ্যাপ্টারটা। একটু কঠিন না, কয়েকটা জিনিস মন দিয়ে শুনতে হবে, নাহলে কঠিন লাগবে। আমি প্রথম থেকে এত আস্তে আস্তে ছোটো ছোটো ধরে অঙ্ক এগোচ্ছি, তারপর আস্তে আস্তে বড় অঙ্ক চলে যাবো, পারবি? প্রথমেই যদি বড় অঙ্ক করে কিছুই মাথায় ঢুকবে না, তাই না? দেখা গেলো একটাই বড় অঙ্ক প্রথমে ধরলাম, দেখা গেলো ওই অঙ্কটা শেষ করে 2 দিন লেগে গেলো, মানে হবে না তো। মানে স্টেপ বাই স্টেপ যদি আমি শেখাতে পারি তাহলে ব্যাপারটা মাথায় ঢুকবে। তাহলে কত হচ্ছে এটা? 90 থেকে 9 বাদ দিলে হচ্ছে 81,000। এখানে লেখ 90,000। তারপর হচ্ছে এখানে 1/1 21, এখানে লিখবো 2 ব্যালেন্স বিডি 81,000, ঠিক আছে তো? এখানে লিখবো 31/12/21 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 8,100 টাকা। বাদ দিয়ে হচ্ছে 72,900 বাই ব্যালেন্স সিডি। লাস্টে টেনে দেয় এখানে ব্যালেন্সটা 1/1/22 2 ব্যালেন্স বিডি কত হচ্ছে? 72,900 টাকা। এনি ডাউট? অঙ্কের কোনো ডাউট নেই? কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। দেখে নে এরপরেই তো আসল জিনিস শেখাবো রে। এই তো কিছু করার লাগবেই না। আরে এই জিনিস 11-এও আসে না এই অঙ্ক, কিন্তু বেসিক জিনিস তোকে জানতে হবে। এরপরে 11-এ হোক বা তোর গ্র্যাজুয়েশনে হোক, এরপরে একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা শেখা খুব জরুরি। না হলে ডেপ্রিসিয়েশন তো হলোই না, শেষই হলো না, ঠিক আছে তো? এটা টোকা হলে বলবি। দেখ এবার যেই টপিকটা নিয়ে আলোচনা করছি, কি লেখা আছে? মিনিং অফ কস্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেটস। কি বোঝাচ্ছি? মিনিং অফ কস্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেটস, ঠিক আছে তো? মানে ডেপ্রিসিয়েবল অ্যাসেট মানে যেই অ্যাসেটের ওপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, ঠিক আছে তো? আচ্ছা, আমরা যে কোনো পার্টিকুলার যে কোনো অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করি, অ্যাসেটের কোন ভ্যালুর উপর চার্জ করি জানিস? কস্টের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করি। তাহলে কস্ট মানে যদি আমি না জানি তাহলে কি করে ডেপ্রিসিয়েশন চার্জ করবো? মন দিয়ে শুনবি কথাটা, মন দিয়ে যদি না শুনতে পারি তাহলে এটা বুঝতেই পারলি লাইনটার মানে কি বলেছে। মিনিং অফ কস্ট অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেট মানে যেই অ্যাসেটের উপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি। আচ্ছা, আমরা অ্যাসেটের যে কোনো অ্যাসেট, মেশিন হোক, বিল্ডিং হোক, ফার্নিচার হোক, ওদের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করি, কিন্তু মেশিন হোক বা বিল্ডিং হোক বা ফার্নিচার হোক, তার কোন ভ্যালুর উপর চার্জ করি? যত টাকা দিয়ে মেশিনটা কিনি তার উপর চার্জ করি। দেখ, কস্টের ওপর চার্জ করি, মেশিনের যত টাকা কস্ট তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করি। এখন তোরা যদি বলিস স্যার মেশিন যত টাকা দিয়ে কিনি সেটাই তো মেশিনের কস্ট, একদম ভুল বললি, একদম ভুল বললি। আমি একটা উদাহরণে আসি। কি উদাহরণ? গ্রেট ইস্টার্ন নাম তো শুনেইছিস, গ্রেট ইস্টার্ন। তো ধর আমরা এখানে দমদমে আছি, আমি একটু গ্রেট ইস্টার্নটা একটু দূরবর্তী জায়গায় বললাম। ধর গ্রেট ইস্টার্নটা আছে তোর কোথায়? গড়িয়াহাটের ওখানে একটা গ্রেট ইস্টার্ন আছে। কোথায় আছে? গড়িয়াহাটের ওখানে গ্রেট ইস্টার্ন আছে। তো আমি ওই দিক গেছি, আমার একটা এসি পছন্দ হয়েছে, মন দিয়ে শুনছিস তো? এসি হিতাচির এসি পছন্দ হয়েছে, এবং এসিটার দাম ধর 40,000 টাকা, ধরে নে 40,000 টাকা। এসিটার দাম কত বলুন? 40,000 টাকা। তো ওখান থেকে এসিটা কোথায় আসবে? আমার বাড়িতে আসবে, মানে দমদমে আসবে। তা কিসে করে আসবে? মানে কিছু করে তো আসতে হবে। ভাব, আমার এসির দামটা ভালো করে শোন, এসিটার দাম 40,000 টাকা। এসিটা কোথায়? এসিটা আছে শোরুম, গ্রেট ইস্টার্ন শোরুমে আছে। শোরুম থেকে কোথায় আসবে? আমার ঘরে আসবে, আমার বাড়িতে আসবে। তা শোরুম থেকে আমার বাড়িতে আসতে খরচ হবে না? গাড়ি ভাড়া লাগবে না? গাড়ি ভাড়া লাগবে তো? মানলাম 1,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। কত টাকা? 1,000 টাকা। মানলাম 1,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। তো 40,000 টাকা ছিল ওই এসিটার দাম, আরও 1,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। আচ্ছা, 1,000 টাকা গাড়ি ভাড়া লাগলো। তাহলে এবার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এসির দাম কত, তুই কি বলবি? এসির দাম কত? সবাই বলবে। আমি যদি তোকে জিজ্ঞাসা করি না এসির দাম কত, তুই বাড়িতে এসি কিনে চলি, স্যার এসি তো দোকান দিয়ে 40,000 টাকা, 40,000 টাকা এসির দাম। একদম ভুল। সবাইকে বললে ওরা এই কথাটাই বলবে। আমার কথাটা মন দিয়ে মনে বুঝতে পারলি না? আমি একদম কাউকে লেম্যান আমি বাইরে একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যে এসিটা কিনলে কত দাম? বললো 40,000 টাকা নিয়েছে। আমি তখন তাকে বললাম, না ভুল বললে, এসির দাম 40 নেয়নি। 40,000 টাকা তো এসিটা কিনতে 40,000 টাকা, এবং ওই এসিটা তোমার বাড়িতে আনতে আরও 1,000 টাকা লেগেছে। এসির জন্য তোমাকে 41,000 টাকা খরচ করতে হয়েছে। তাহলে এটা কি ফ্রেট? আচ্ছা, 1,000 টাকা মানে কত টাকা খরচ হলো এখনো পর্যন্ত এসির জন্য? 41,000 টাকা। তোর বাড়িতে এসি চলে আসছে, আজকে কি অর্ডার দিয়ে এসছিস, কালকে এসি চলে এসছে। আচ্ছা, এসি চলে আসলো, এসি কোথায় আছে? স্যার ঘরে আছে।
এসি চালাতে পারবি? না, ইনস্টল করা হয়নি। এসিটা ইনস্টল করতে হবে। এসি তুই ইনস্টল করতে পারবি? না না, আমরা ইনস্টল করতে পারি না। যেদিনই এসি কিনলাম, ধর হিতাচির এসি কিনলাম আজকে কিনলাম, কালকে এসি চলে আসলো, কালকে রাত্রিবেলায় একটা ফোন আসবে হিতাচি কোম্পানি থেকে, ফোন করবে, বলে স্যার আপনার কাছে এসি চলে এসছে, তো ইনস্টল করবো, কবে আসবো? আমি বললাম আপনি পরের দিন চলে আসুন। বললো স্যার আরও কিন্তু 3,000 টাকা ইনস্টল করতে, আমরা 3,000 টাকা নিই, 3,000 টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনি ইনস্টল করে দিন না। এসি যখন কেনার জন্য 41,000 টাকা খরচ করতে হবে, 3,000 টাকা খরচ করতেই পারবো, অসুবিধা কোথায়? তো 3,000 টাকা তো লাগবেই। তো বললো ঠিক আছে, পরের দিন চলে আসলো। এবার ভাব, আমি যদি বলি না না আমার ইনস্টল করার দরকার নেই, আরে ইনস্টল না করলে তুই এসির হাওয়া খেতে পারবি? আমার কথাটা বুঝতে পারছিস তো? তাহলে আরও তোকে 3,000 টাকা ইনস্টল করার জন্য আরও 3,000 টাকা খরচ করতে হবে। তাহলে টোটাল কত হলো? টোটাল কত খরচ করলি? 44,000 টাকা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এসির দাম কত, বলবো 44,000 টাকা। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এসিটা ইউজ করা আরম্ভ করেছি, মন দিয়ে শুনবি, আবার বলছি, রিপিট করছি, যতক্ষণ না পর্যন্ত এসিটা ইউজ করা আরম্ভ করব, তার আগে যত খরচ করা হবে এসির পেছনে তাকে বলে এসির খরচ। এটাকেই বলে কস্ট অফ এসি। কথাটা বুঝতে পারলি তো কি বললাম? আরে ভাব না, তুই নর্মাল ভাব, আরে তুই চাঁদনি থেকে কম্পিউটার কিনে এনেছিস, পুরো সমস্ত কিছু বিল ফিল করে দেখি 40,000 টাকা কম্পিউটার তোর বাইরে চলে এসছে। তারপর কম্পিউটারে একটা ওএস মারতে হয়, ওএস মানে জানিস অপারেটিং সিস্টেম। আরে কম্পিউটার চলবে না, অ্যাসেম্বলিং করতে হবে। আরে তোকে যে হার্ডওয়্যার এসে যে পুরো কম্পিউটার পুরো সেট আপ করে দেবে না, তো সে করতে ধর 500 বা 1,000 টাকা নিল, ওটাও কিন্তু কম্পিউটারের খরচ। আর কি, চাঁদনি থেকে কম্পিউটার তোর এখানে বাড়িতে আনতে মেট্রো করে এসেছিস বা ট্যাক্সি করে এসেছিস, গাড়ি ভাড়া লেগেছে, ওটাও কিন্তু কম্পিউটারের খরচ। কেউ বলেই না এগুলো, কেউ এগুলো বলেই না। সাপোজ ধর আমি তোকে একটা উদাহরণ বলছি, অনেক উদাহরণ তো বলা যায়, অনেক উদাহরণ হয়। ধর আমি ফোন কিনেছি, একটা ফোন কিনেছি, ফোনের দাম ধর 30,000 টাকা নিয়েছে। এবার ফোন কিনলে হয়, ফোনটা দিয়েছে, ফোনের সঙ্গে আর কিচ্ছু দেয়নি। বলে স্যার কিছু দেয়নি মানে? আরে ওর প্রোটেক্টর দেয়নি, স্ক্রিন প্রোটেক্টর দেয়নি, তারপর হচ্ছে কভার দেয়নি, ওই স্ক্রিন প্রোটেক্টর কভার নিয়ে ধর আরও 500 টাকা খরচ করতে হয়েছে। তাহলে আমাকে যদি কেউ বলে ফোনের দাম কত, 30,000 বলবো না 30,500 বলবো? 30,500 ইউজ করার আগেই খরচগুলো হয়েছে। তো জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তো এবার দেখ, আমি তো এতক্ষণ গল্প বললাম ভাই, গল্প বললাম। হ্যাঁ, আর একটা কথা, এবার তোর মানে প্রশ্ন হচ্ছে স্যার এসি ইউজ করা আরম্ভ করে দিয়েছি, 1 বছর হাওয়া খেয়ে নিয়েছি, তারপর দেখলাম এসির হাওয়া কমে গেছে। হতেই পারে এসির হাওয়া কমে গেছে, তখন আমি যারা সার্ভিস দেয় তাদেরকে ফোন করলাম, ভাই আমার এসির হাওয়া কমে গেছে, এই সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? তা ওরা আসলো, ওরা এসে পুরো ও দেখে নিল, তার জন্য ওরা 500 বা 1,000 টাকা চার্জ করলো। এটাকে কি বলবো? এটা কিন্তু এসির খরচ না, এটা রিপেয়ারিং খরচ। বুঝলি, রিপেয়ার করে ঠিক করে দিল, মানে একটু মানে ডাস্ট পড়েছে, ধুলো জমেছে, ধুলোগুলো ওরা পরিষ্কার করে দিল। ঠিক আছে তো, বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি? তার মানে কি, কোনো পার্টিকুলার অ্যাসেট ইউজ করার আগে পর্যন্ত যত টাকা খরচ হবে তাকে বলে এসির খরচ। কিন্তু ইউজ করা হয়ে গেলে যদি কোনো খরচ হয়, ইউজ করা হয়ে গেলেও বিভিন্ন ধরনের খরচ হতে পারে, সে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। ইউজ করার পর যদি কোনো খরচ হয় সেটাকে রিপেয়ারিং খরচ বলে। ঠিক আছে, এটা কিন্তু এসির খরচ নয়। এই রিপেয়ারিং খরচ কোথায় চলে যায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যায়। আস্তে আস্তে আলোচনা করবো, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখ, এখানে কি লিখেছি দেখ, তোদের বোঝার জন্য কত সুন্দর করেছি। প্লেস অফ পারচেস অফ অ্যাসেট। আচ্ছা, আমরা অ্যাসেট পারচেস করি কোথা থেকে? আরে শোরুম থেকে। আরে তুই চলে যা না, ফ্রিজ কিনবি কোথা থেকে? শোরুম থেকে তো ফ্রিজ কিনবি। তো এখানে শোরুম থেকে কিনেছি। আর প্লেস অফ ইউজ অফ অ্যাসেট, অ্যাসেটটা ইউজ করবি কোথায়? তুই বাড়িতে হলে বাড়িতে ইউজ করবি, অফিস হলে অফিসে ইউজ করবি, ফ্যাক্টরি হলে ফ্যাক্টরিতে ইউজ করবি। তার মানে কি, এটা শোরুম আর এটা ফ্যাক্টরি, তা দুটোর মধ্যে একটা ডিস্টেন্স আছে না? ডিস্টেন্স আছে তো। তার মানে এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে খরচ হবে তো। আরে এখান থেকে এখানে আসতে খরচ হবে, কিসে করে গাড়ি, মানে কিসে করে আসবে মালটা? গাড়ি করে আসবে, ট্রাকে করে আসবে, এর জন্য গাড়ি ভাড়া লাগে। কেউ কেউ কি বলে জানি, এর নাম দিয়েছে, অনেক নাম দিয়েছে, ফ্রেড দিয়েছে কেউ নাম, জানিস তো? কেউ ক্যারেজ দিয়েছে, কেউ কার্টেজ দিয়েছে, কার্টেজ। তাহলে বুঝতে পারলি তো? তো মানে গাড়ি ভাড়া লাগলো। এবার ধর আমি তোকে উদাহরণ বলছিলাম, আমি একটা এসি কিনেছি, এসির দাম 40,000 টাকা। ঠিক আছে তো, গাড়ি ভাড়া লাগলো ধর সাপোজ 2,000 টাকা। ঠিক আছে তো, তাই আমি এখানে চলে আসলো, তুই ইউজ করা আরম্ভ করবি। তোর বাড়িতে, তোর অফিসে চলে এসছে এসি, তুই ইউজ করতে পারবি? না না স্যার, কি করে বলছেন ইউজ করবো? আরে ইনস্টল না করলে ইউজ করবো কি করে? ইনস্টল করতে আরও 3,000 টাকা লেগেছে, তাহলে টোটাল কত খরচ হলো? এসির দাম বলবো কত? 45,000 টাকা। মাথায় ঢুকছে তো? হ্যাঁ ঢুকেছে, না ঢোকার কি আছে, এত ইজি জিনিস। ফার্স্ট টাইম এক্সপেন্ডিচার। আচ্ছা, এইগুলোকে কি এক্সপেন্ডিচার বলে? ফার্স্ট টাইম, প্রথমেই তো খরচ করেছিস, ইউজ করার আগে যেই খরচগুলো হয় তাকেই তো বলে ফার্স্ট টাইম এক্সপেন্ডিচার। দে অল আর দ্য অ্যাডেড টু দ্য কস্ট অফ অ্যাসেট।
অ্যাসেটের সঙ্গে যোগ হয়ে যাবে। তো বুঝতে পারলি তো কি বললাম? আরে তুই দেখবি বই খুলবি, বই তোদের বই আছে, বই খুলবি বা কলেজ ফলে যখন খুলবে বা স্কুল, এইগুলো সব বলে দেয় যে বলে কি ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা মানে মেশিনটার যত টাকা দাম তার সঙ্গে ইনস্টলেশন যোগ করতে হয়, ঠিক আছে? তো এইসব অনেক হাবিজাবি বলে। তো আমি কিছু বললাম কি যোগ করতে, মনে রাখ কস্ট কাকে বলে, মেন কস্ট জান, কস্ট। চ একটা অঙ্ক কর, এটা তো টোকা হয়ে গেছে, এটা তো কোনো কঠিন কিছু নয়। এবার একটা অঙ্ক কর, হ্যাঁ, ছোট্ট, বেশি বড় নয়, এখানেই লিখি, ঠিক আছে? তো 1 নম্বর লিখছি। আমি জানিও না লাস্ট কত নম্বর অবধি হয়েছিল, তাই আমি মনে নেই, আমি ভুলে গেছি কত নম্বর হয়েছিল লাস্ট, তাই 1 নম্বর লিখে দিলাম। আবার লেখ ফার্ম পারচেস, ফার্ম মানে বুঝতে পারছিস কেউ? ফার্ম পারচেস এসি for rupees 40,000, like for rupees 40,000. IGST like 12%. ঠিক আছে? কার্টেজ পেড, আরে কার্টেজ মানে ঘাবড়াবি না, গাড়ি ভাড়া। আরে গাড়ি ভাড়া, কার্টেজ লেখা থাকতে পারে, ফ্রেট লেখা থাকতে পারে, ক্যারেজ লেখা থাকতে পারে, যা খুশি লেখা থাকতে পারে। তাহলে কত বলেছে? 12%। বলছে কার্টেজ লেখ, চিন্তা করিস না, আজকে 4টে অঙ্ক হোমওয়ার্ক দেবই হোমওয়ার্ক 4টে বাড়িতে করার জন্য। কার্টেজ পেড 2000 টাকা, এবং পরের ক্লাসে 4টে অঙ্ক করে আনতেই হবে। ইনস্টলেশন বলেছে 3000 টাকা, ঠিক আছে? তো বলছে ক্যালকুলেট কস্ট অফ অ্যাসেট, বলেছে ক্যালকুলেট cost of assets and make journal. তো দেখ, তোদের তো নতুন করে বলতে হবে না, কি বলেছে? কস্ট অফ অ্যাসেট মানে এসির দাম কত, এসির কস্টটা কত বের করতে বলছে। এখানে কস্ট অফ অ্যাসেটস কি করে করব, তোরা তো জানিস। কি লিখবো বল? পারচেস অফ এসি, এইমাত্র বোঝালাম। পারচেসেস অফ এসি, এসির দাম যোগ কার্টেজ, তাই তো? কার্টেজ ছিল তো, যোগ ইনস্টলেশন। তো কত ছিল? 40,000 যোগ 2,000 যোগ 3,000, টোটাল কত? 45,000 টাকা। এবার তোরা বললি স্যার সবই তো করলেন, আপনি আইজিএসটি টাকার এর মধ্যে যোগ করলেন না। আরে আইজিএসটিটা কেন যোগ করব? এসি কেনার সময় যে জিএসটি, সেটা হচ্ছে ইনপুট জিএসটি, এটা সেট আপ হয়ে যাবে। বলেছিলাম তো জিএসটি কখনোই কস্টের পার্ট নয়, এসির খরচ নয় জিএসটি। একদম ভুল করেও বলবি না এসি জিএসটির মানে এই যে জিএসটির টাকাটা কখনোই এসির কষ্টের সঙ্গে যোগ হবে না। হ্যাঁ বল। স্যার যখন এসি কিনি তখন মানে জিএসটি ফিএসটি সব অ্যাড করেই তো বিলটা হয়। হ্যাঁ বিলটা হয়। আমরা এটা কেন করছি? আমরা ডেপ্রিসিয়েশনের জন্য করছি, ডেপ্রিসিয়েশন। আমি এসির খরচটা, আমরা ডেপ্রিসিয়েশন কার উপর আছে? কষ্টের উপর। আমি যদি এর মধ্যে জিএসটি বসিয়ে দিই তাহলে জিএসটির উপর তো ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেল। কেন জিএসটির উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো? কারণ যেই জিএসটিটা পরে আমি সেট আপ করে নেবো। বোঝা গেল? আরে বোঝা গেছে। এবার তোকে জার্নাল করতে বলি, জানিস? জার্নাল করতে বলি, জার্নাল করবি আস্তে আস্তে, কোন তাড়াহুড়া নেই। তো বল, আমি জানি। দেখ শোন, এখানে এসি কিনেছি, কত টাকা দিয়ে এসি কিনেছি? 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা দিয়ে এসি কিনেছি, একদম ইজি জিনিস। এসি কিনলে জার্নাল কি? স্যার এসিতে অ্যাসেট বাড়ছে, তাই অ্যাসেট বাড়ছে, অ্যাসেট ডেবিট, এসি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 40,000। আস্তে, কোনো তাড়াহুড়া নেই। এসি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লেখ এসি অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হয়ে গেল? আচ্ছা, আর কি বলেছে? কার্টেজ 2,000 টাকা, ইনস্টলেশন 3,000 টাকা, ঠিক আছে? তো শোন মন দিয়ে শোন, এটাকে ভুলেও বলিস না স্যার এটা খরচ। যদি তোরা বলিস এটা খরচ, মন দিয়ে শোন, যদি এটাকে বলিস এটা খরচ হলে তো জার্নাল হবে কার্টেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনস্টলেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি বলিস খরচ, না এটা খরচ না, নর্মাল। মানে খরচ কাকে বলে? যার বেনিফিট আমরা নিয়ে নিই। খরচ কাকে বলে জানিস তো? এক্সপেন্স কাকে বলে? যার বেনিফিট আমরা নিয়ে নিয়েছি। কিন্তু এটার বেনিফিট আমরা নিয়েছি না, কি বেনিফিট নিয়েছে এর বেনিফিট আমরা নেবো, ফিউচারে নেবো।
এটা আমার অ্যাসেট, আমি বলেছিলাম, আগেও বলেছি। তার মানে এই যে কার্টেজ, ইনস্টলেশন, এগুলো কিন্তু মেশিনের খরচ। মেশিনের খরচ মানে মেশিন বাড়ছে, তাহলে মেশিনকে বাড়াতে গেলে কি করতে, ডেবিট করতে হবে। মেশিন মানে এখানে এসি, এসি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা? 2 আর 3 যোগ করে 5। অনেকে ভুল করেও এটা খরচ বলবি না, খরচ বলে অঙ্ক ভুল হয়ে গেল, ব্যাস গল্প শেষ, এখানেই গল্প শেষ। খরচ নয় কিন্তু এটা। খরচ কাকে বলে? যার বেনিফিট নিয়ে নিয়েছি, এর বেনিফিট নিয়ে নিয়েছি। আরে ইনস্টলেশন, আজকে একটা মেশিন ইনস্টল করলাম, মন দিয়ে শোন, মেশিন ইনস্টল করলাম আর মেশিনটা মানলাম 10 বছর চলবে, তাহলে 10 বছর ধরে তো বেনিফিট পাবো। আজকে ধর ইনস্টল করার জন্য 3,000 টাকা খরচ করা, তো 10 বছর ধরেই বেনিফিটটা পাবো, নাকি আজকে এই বছরে বেনিফিট পাবো? বল আমাকে, বল না। বুঝতে পারছিস তো? এই যে মেশিনটা ধর কিনে এনেছি, সাপোজ বোম্বে থেকে মেশিন কিনে কলকাতায় নিয়ে এসেছি, তো মেশিন কিনে আনার জন্য গাড়ি ভাড়া লেগেছে, এটা কি থোড়াই 1 বছরের জন্য? তো আমি কি বারবার করে যাবো? না না, একবারই। তো বুঝতে পারছিস তো, এর বেনিফিট আমরা ফিউচারে পাবো। তাহলে লেখ, পরে জানালে কি লিখবি? এসি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা? 5,000, 5,000, শেষ হয়ে গেল অঙ্কটা। ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস তোদের মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, একটা জিনিস তো অমিট করে চলে গেলাম, জানিস তো? আমি দেখলামই না, মানে খেয়াল করলাম না, এই যে এখানে এই যে আইজিএসটি ছিল 12%, এটা দেখিনি, জানিস তো? এই যে এখানটায় লিখতে হবে। আমি এখানে মুছে দিচ্ছি, এটা মুছে পরে করছি। এটা দেখেই নি, আমি খেয়াল করিনি, 12% খেয়াল করিনি। তো এসি কেনার জার্নালটা আবার করে নিচ্ছ। এসি অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা, ইনপুট আইজিএসটি, চল্লিশ হাজার 12%, 4,800, টু ব্যাংক 44,800। ঠিক আছে, ক্লিয়ার তো? টুকবি নাকি? যা যে টোকানি টুকে নে, তারপর আমি বলছি। আচ্ছা দেখ, এবার কি করব, লেখ সেকেন্ড হ্যান্ড কার পারচেস, এরপরে এক্সাম্পল চলে আসছি। হ্যাঁ, লেখ সেকেন্ড হ্যান্ড, 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কার পারচেস। কত টাকা দিয়ে কিনি সেকেন্ড হ্যান্ড কার? 8 লাখ টাকা দিয়ে। ঠিক আছে তো? রিপেয়ারিং এক্সপেন্সেস, রিপেয়ারিং খরচ করেছি কত? 50,000 টাকা। বলছে ক্যালকুলেট কস্ট অফ কার। জানি এটা কত সোজা অঙ্ক, আমি তোকে বোঝাচ্ছি, দেখ শোন 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 শোন। না না না, 8,50,000 এটা বড় কথা নয়, এটাও তোর খাতায় করা আছে বলে তুই বলে দিলি 8,50,000। এখানে একটা বোঝার ব্যাপার আছে, এইটা খুব বোঝার ব্যাপার আছে। এটা তো অনেকেই ভুল করে নাকি, এটা অনেকেই ভুল করে, ভালো করে শোন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, আমি কি বলছিলাম? কোনো অ্যাসেট ইউজ করার আগে, কোনো অ্যাসেট ইউজ করার আগে যত খরচ করব, কোনো অ্যাসেট ইউজ করার আগে যত খরচ করব সেটাকে অ্যাসেটের খরচ বলা হবে। আর অ্যাসেট ইউজ করার পর যদি কোনো খরচ হয়, সেই খরচটার নাম কি বলেছিলাম? রিপেয়ারিং খরচ। ঠিক তো? তো দেখ না, তো এই রিপেয়ারিং এক্সপেন্সেস দিয়েছে, তাহলে কি বলবি? স্যার রিপেয়ারিং এক্সপেন্সেস আপনি এইমাত্র বললেন, অ্যাসেট ইউজ করার পর যদি কোনো খরচ হয় তাকে বলে রিপেয়ারিং এক্সপেন্সেস। কেউ জানলেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, সেখানে বোঝার ব্যাপার আছে। আমার কথা বুঝতে পারছিস তো? আমি আগেরটা কিছুক্ষণ আগে কি বললাম? আমি বললাম কস্ট অফ অ্যাসেট জিনিসটা কি? অ্যাসেট যতক্ষণ না পর্যন্ত ইউজ করা আরম্ভ করবো তার আগে যত খরচ হবে সব কটাকে অ্যাসেটের খরচ বলে। হ্যাঁ, অ্যাসেট ইউজ করার পর যদি কোনো খরচ হয় তাকে বলে রিপেয়ারিং খরচ। এখানে কি দিয়েছে? রিপেয়ারিং খরচ। তার মানে বললি, তোরা বলতে স্যার তার মানে তো এটা অ্যাসেট ইউজ করার পরের খরচ দিয়েছে, রিপেয়ারিং এক্সপেন্সেস। এবার আমি একটা এক্সাম্পল চলেছি, এটা এতক্ষণ তো বোঝা গেল ব্যাপারটা। তোর ধর গাড়ি, জানিস তো অনেকে পুরোনো গাড়ি কেনে, দেখেছিস তো? পুরোনো গাড়ি কেনে না পুরোনো গাড়ি? আরে পুরোনো ফোন কেনে না? তারপর পুরোনো কম্পিউটার কেনে না? কেনে সব কেনে। আরে সবচেয়ে বড় উদাহরণ তুই দেখ না, অনেকে পুরোনো বাইক কেনে, পুরোনো স্কুটি কেনে তো? আচ্ছা মানলাম একটা পুরোনো বাইক কিনলো কেউ, ঠিক আছে, হয়তো ওই বাইকটার অরিজিনাল দাম যদি 1.5 লাখ টাকা হয়, ও ধর ওই বাইকটা 70,000 টাকা পেয়ে গেছে, সাপোজ 70,000 টাকা পেয়ে গেছে। হ্যাঁ, অনেক কম দামে পেয়ে গেছে, অনেক কম দামে পেয়ে গেছে, 70,000 টাকা পেয়ে গেছে। এবার বাইকটা যখন কিনলো না, তো যে বাইকটা বেচে সে দেখিয়ে দিই যে এই জায়গাগুলো ডিফেক্ট আছে। তো দেখে যে কি কোথাও জানিস তো স্ক্র্যাচ পড়ে গেছে, তাই তো? কোনো কোনো জায়গায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে, বিভিন্ন খারাপ হতে পারে। যেমন মনে হলো যেন সামনে যেতে হেডলাইটটা থাকে না, হেডলাইটটা সাইডে ভেঙে গেছে। ও তাহলে এইগুলো কি করতে হবে? ওকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ কি না বল না? আর এইগুলো চেঞ্জ করতে হবে তো।
তো এই চেঞ্জগুলোকেই বলে কিন্তু রিপেয়ারিং খরচ। ওটাকে কি রিপেয়ার করলো তো? আরে মন দিয়ে শোন, তুই আজকে একটা বাইক কিনলি, তুই একটা পুরোনো একটা বাইক কিনলি, তুই ওটাকে রিপেয়ারিং করবি না? তাই রিপেয়ারিং করতে গিয়ে খরচ হবে। আমার প্রশ্ন হলো, তুই কি বাইকটা এখনো ইউজ করা আরম্ভ করেছিস? মন দিয়ে শোন, বাইকটা কে ইউজ করেছে? আরে যার থেকে কিনেছিস সেই ইউজ করেছে, তুই কি ইউজ করা আরম্ভ করিস? না স্যার আমি তো এখন ইউজ করা আরম্ভ করিনি। তার মানে কি বলেছিলাম, তুই ইউজ করার আগে পর্যন্ত যত খরচ হবে সব মেশিনের খরচ। তাহলে সেকেন্ড হ্যান্ড কার মানে বুঝতে পারছিস? তুই সেকেন্ড হ্যান্ড কার কিনেছিস 8 লাখ টাকা, তুই 50,000 টাকা রিপেয়ার করেছিস। 8 লাখ টাকা মানে একটা বড় গাড়ির কথা বলেছে, একটা গাড়ি কিনেছিস 8 লাখ টাকাতে গাড়ি কিনেছিস। এবার গাড়ির মধ্যে ধর ওই যে সিট থাকে না, সিটগুলো দেখবি অনেক জায়গায় পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তুই মনে করলে সিটটা চেঞ্জ করবি, তোর গাড়ির কোনো জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, ওখানটায় রং করে দিলি, ঠিক আছে তো। তারপর ধর কোনো হেডলাইট ভেঙে গেছে, লাইটটা ঠিক করলি, করতে বিভিন্ন খরচ হয়েছে, ধর 50,000 টাকা খরচ হয়েছে। এবার প্রশ্ন হলো, এটা রিপেয়ারিং খরচ। প্রশ্ন হলো এই রিপেয়ারিং খরচটা জানিস তো, এটাকে মেশিনের খরচ হিসেবে বা গাড়ির খরচ হিসেবে ধরবো। কেন? তুই তো গাড়িটা এখন ইউজ করা আরম্ভই করিসনি। গাড়ি ইউজ করার আগে তুই যত খরচ করবি, সব গাড়ির খরচ। তাহলে বোঝা গেল এটা কেন গাড়ির খরচ হলো, বুঝতে পারলি? হ্যাঁ, তবে তুই যার থেকে গাড়ি কিনেছিস, মন দিয়ে শোন, তুই যার থেকে গাড়ি কিনেছিস সে তোর গাড়িটা তোকে বেচতো না, কিন্তু ও যদি এই রিপেয়ারিং খরচটা করতো তাহলে কিন্তু গাড়ির খরচ হতো না। আমার কথাটা বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? বুঝতে পারছিস কি বললাম? তার মানে আমাকে যদি বলে কস্ট অফ কার কত, বলি স্যার তাহলে আপনি লিখুন 8 লাখ যোগ 50,000, 8,50,000, হ্যাঁ কি না? দেখ কি বলছি, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না এসির কথা বলছিলাম, এসি কেনা হয়ে গেল, তাই না? মানে এসি কিনলাম, ধর এসি কিনলাম কত, 40,000 টাকা দিয়ে। তারপরেও এসির পেছনে অনেক কিছু খরচ হতে পারে, কি বললাম বুঝতে পারলি তো? সেই খরচগুলো ফার্দার এক্সপেন্ডিচার। বা এসি কিনলাম 40,000 টাকা দিয়ে, এসি কিনলাম, এসিটা কিনে আমি আমার শোরুম থেকে কিনে অফিসে নিয়ে আসলাম, ঠিক আছে তো। 2,000 টাকা গাড়ি ভাড়া লাগলো, 3,000 টাকা মেশিনে ইনস্টল করলাম, 45,000 টাকা হলো। বা আমি যদি এসিটা একটু হলো, এসি তো এরপরে আর কোনো খরচ হয় না। আমি যদি একটা বিল্ডিং দিয়ে বলি খুব বুঝতে সুবিধা হয়। বিল্ডিং ধর, মন দিয়ে শোন, আমি ধর একটা বাড়ি, ধর একটা কোচিং সেন্টার খুলবো, শুনছিস তো? আমি একটা কোচিং সেন্টার খুলবো, তার জন্য একটা ফ্ল্যাট কিনেছি। ধর ফ্ল্যাটটা কিনতে ধর আমার লেগেছে ধর 20 লাখ টাকা, সাপোজ ফ্ল্যাটটা কিনতে 20 লাখ টাকা লেগেছে। শুধু ফ্ল্যাট কিনলেই কি আমি পড়াতে পারবো? বুঝতে পারলি তো? ফ্ল্যাট কেনার পর ওখানে আরও অনেক খরচ করতে হয়। কি করতে হয় ভাব, যে ওয়ালগুলো আছে, ওয়ালটা ভালো করে পেন্ট করাতে হবে। মানে হয়তো একটা বাড়ি, কেউ যদি একটা ফ্ল্যাটে ঢোকে তো পেন্ট করে, তাই না? পেন্ট করাতে হবে। তারপর ওখানে বসার চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে, তাই না? ভালো করে লাইটিং করতে হবে, ঠিক আছে তো। তারপর হোয়াইট বোর্ডের ব্যবস্থা করতে হবে, তারপর কম্পিউটার লাগতে পারে, বিভিন্ন খরচ করতে হবে। তার মানে কি, তারপর তো আমি পড়ানো স্টার্ট করতে পারবো। এই খরচগুলো সব তো সমস্ত বিল্ডিংয়েরই খরচ ধরা হবে। কি বললাম বুঝতে পারলি তো? কিন্তু এবার পড়ানো স্টার্ট হয়ে গেল, তারপরেও যদি দেখতে হবে, তারপরেও কি আমি বিল্ডিংয়ের পেছনে কোনো খরচ করছি? দেখ, ফার্দার এক্সপেন্ডিচার, তারপরেও কি বিল্ডিংয়ের পেছনে খরচ করছি? বলছে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অ্যাসেটস আর মেনটেন দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেটস। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেটস মানে ধর সাপোজ ধর আমার বাড়িটা ধর 3 তলা আছে, আমি ধর বাড়িটা ধর আর 1 তলা করতে চাই, 4 তলা করতে চাই। তা 3 তলা বাড়ি ছিল, আমি যদি ওটাকে 4 তলা করি তাহলে আমার বিল্ডিংয়ের এফিসিয়েন্সি বাড়লো না কমলো বলতে পারবি? এফিসিয়েন্সি বাড়লো। একটু ভালো করে যদি বুঝিস, ভাব না, আমার 3 তলা বাড়ি ছিল, আমি যদি আর 1 তলা বাড়ি করে নিই, আমি ওখানটায় কাউকে ভাড়া দিতে পারবো, ভাড়া দিলে ইনকাম হবে। না হলে আমি আরও স্টুডেন্ট বাড়াতে পারবো, আমি কমার্স পড়াচ্ছি, আরও অন্য কোনো সেন্টার খুলতে পারবো, পড়াতে পারবো, ইনকাম তো হবে। তাহলে এফিসিয়েন্সি বাড়লো না, হ্যাঁ কি না? কি বলেছে, দে আর অ্যাডেড টু দ্য কস্ট অফ অ্যাসেট, ঠিক আছে? এটা কিন্তু অ্যাসেটের সঙ্গে যুক্ত হবে, মানে বিল্ডিংয়ের ভ্যালুর সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে। মনে কর না, আমি বিল্ডিং মোটামুটি ভাব আমার 3 তলা বাড়ি আছে, আমি এখানে পড়াচ্ছি, সমস্ত কাজকর্ম করছি, আমার বিল্ডিংয়ের ভ্যালুয়েশন 40 লাখ টাকা আছে। এবার পরবর্তী সময় আমি আরও 4 তলা করলাম, করতে আরও 20 লাখ টাকা লাগলো, সেটা কিন্তু বিল্ডিংয়ের খরচ ধরা হবে। এখন তোরা বলতে পারিস যে আচ্ছা স্যার, বিল্ডিং তো তৈরি করা হয়ে গেছে, বিল্ডিং আপনি ইউজ করা আরম্ভ করে দিয়েছেন, আর আপনি তো বললেন বিল্ডিং ইউজ করা হয়ে গেলে বিল্ডিং ইউজ করা অবধি যত খরচ হবে সব তো বিল্ডিংয়ের খরচ। কিন্তু বিল্ডিং ইউজ করার পরে যদি কোনো খরচ হয় সেটা রিপেয়ারিং খরচ। কি বলেছিলাম তো, বিল্ডিং ইউজ করার পরে কোনো খরচ হলে রিপেয়ারিং খরচ, কিন্তু এখানে তো এক্সেপশন চলে আসলো। এটা কিন্তু রিপেয়ারিং খরচ নয়। আমি কি রিপেয়ার করছি? আমি নতুন করে একটা বিল্ডিং তৈরি করছি, বুঝতে পারলি তো?
আর কি হচ্ছে মেনটেন এফিসিয়েন্সি অফ অ্যাসেট। হ্যাঁ, বিল্ডিংটা যদি আমি মেনটেন করি, কি বলেছে মেনটেন দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেট, অ্যাসেটের এফিসিয়েন্সিটা ঠিকঠাক করার জন্য বিল্ডিংটা যদি মেনটেন করি, সেটা কি বলেছে দে আর ট্রিটেড অ্যাজ এক্সপেন্সেস। সাপোজ ধর বিল্ডিং আছে, কোনো একটা জায়গায় ভেঙে গেছে, আমি সেই জায়গাটা কি করলাম রিপেয়ার করলাম, বুঝতে পারছিস তো? বিল্ডিং ইউজ করা আরম্ভ করে ফেলেছি, তারপর দেখলাম বিল্ডিংয়ে কোনো একটা জায়গায় ভেঙে গেছে, বা মনে হলো ঘরটা একটু রং করতে হবে, এখানে ময়লা হয়ে গেছে, তা সেই জায়গাগুলো এটা হচ্ছে রিপেয়ারিং খরচের মধ্যে পড়ে। এটা কিন্তু বিল্ডিংয়ের খরচের সঙ্গে যুক্ত হয় না, এটা রিপেয়ারিং খরচ হিসেবে কোথায় চলে যায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট থেকে চলে আসে। তো বুঝতে পারলি তো? নর্মাল ভাব না, তুই ভাব আমার ধর একটা বিল্ডিং তৈরি করছি, এখানে বিল্ডিং ধর আর 5 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং তৈরি করলাম, সেটা কি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত হবে? আর একটা ধর 10 টাকার একটা পেরেক পুতলাম, 10 টাকার একটা পেরেক পুতলাম দেয়ালে, বল কোনটা যুক্ত হবে? 10 টাকার পেরেক যুক্ত হবে বিল্ডিংয়ের সঙ্গে, নাকি ওই 5 লাখ টাকা বিল্ডিং তৈরিকে যুক্ত হবে? কোনটা যুক্ত হবে? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে গল্পটা মাথায় রাখবি, এরকম কোনো কথা নেই যে আমি অ্যাসেটটা ইউজ করা আরম্ভ করে দিলাম, তারপরে যত খরচ হবে সেটা হচ্ছে তোর ইয়ের খরচ বলবো, মানে তোর রিপেয়ারিং খরচ বলবো, এরকম কোনো কথা নেই। অ্যাসেট যবে থেকে ইউজ করা আরম্ভ করছি, তারপরে যত খরচ হয় সব রিপেয়ারিং খরচ পড়ে, কিন্তু কিছু এক্সেপশন থাকে, সেই এক্সেপশনটা এখানে বলে দিলাম। তো বোঝা গেল তো? তো দেখ একটা ছোট্ট একটা অঙ্ক করে নিই, তাহলে ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে লিখ 1416 ডেটটা ভুল লিখেছি আমি, আলাদা ঘুরিয়ে দিচ্ছি কোশ্চেনটা। লিখ পারচেসেস অফ মেশিন, এখানে কি লিখলাম, লিখ পারচেসেস অফ মেশিন, লিখ পারচেস অফ মেশিন 8 লাখ টাকা। একটা মেশিন কিনেছি কত টাকা দিয়ে? 8 লাখ টাকা দিয়ে। তারপর লিখ রেজিস্ট্রেশন চার্জেস, নাম তো শুনেইছিস, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন চার্জেস কত দিয়েছে? 50,000 টাকা। তারপর যে কমিশন অন পারচেস 10,000 টাকা। আর কি দিয়েছে? ইন্স্যুরেন্স চার্জেস দিয়েছে 20,000 টাকা। আর কি বলেছে? লাইফ বলেছে 10 বছর। বলছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। দেখ পাওয়ারে এন লিখলাম, ঘাবড়াস না কিন্তু, ডেপ্রিসিয়েশন। তো দেখে নে অঙ্কটা বুঝে নি, এই অঙ্কটা করে দিই তাহলে, একবারে টুকে নে, সুবিধা হবে তো। দেখ মন দিয়ে শোন, তোকে কি বের করতে বলেছে বল, আমাকে বল কি বের করতে বলেছে তোকে? ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। শিখিয়েছিলাম ডেপ্রিসিয়েশন বের করার প্রথম দিন, আগের ক্লাসে করালাম, ডেপ্রিসিয়েশন বের করার একটা ফর্মুলা লিখেছিলাম না? দেখ না, ডেপ্রিসিয়েশন বের করা দুভাবে করা যায়। হয় কোনো অঙ্কে, শুনছিস তো ডেপ্রিসিয়েশন টুপি পড়ে, বুঝে নে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই তো। ডেপ্রিসিয়েশন করার জন্য হয় কোনো অঙ্কে পার্সেন্টেজ বলে দেবে, আর না হলে কোনো অঙ্কে পার্সেন্টেজ বলবে না। পার্সেন্টেজ বললে কী হবে, হয়তো তো আমরা জানি বা করেছি বা আবার পরবর্তী সময় করবো। এখানে কি পার্সেন্টেজ বলেছে? না। তাহলে সেক্ষেত্রে যেই অঙ্কে পার্সেন্টেজ বলবে না, সেই অঙ্কে কী বলে দেবে? লাইফ বলে দেবে, মেশিনটার লাইফ কতদিন। তো কীভাবে করেছিলাম আগের দিন মনে আছে? স্যার আপনি লিখেছিলেন ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা, ডেপ্রিসিয়েবল কি বলেছিলাম বল? ডেপ্রিসিয়েবল না, ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। তাই তো ছিল। তো ডেপ্রিসিয়েবল ভ্যালু কি করে বের করতে হয়? আরে ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে কত টাকার ওপর, অর্থাৎ কত টাকার ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করব, ঠিক আছে? কত টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। তুই বল স্যার কত টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো, এটা জানার জন্য আপনাকে আগে বলতে হবে মেশিনটার কস্ট কত, কস্ট বের করতে হবে তো, কস্ট। তাই এখানে লিখি, তোদের বোঝার জন্য লিখছি কস্ট অফ অ্যাসেটস, অ্যাসেটটার কস্ট কত বল।
আমাকে বল বোর্ডের দিকে তাকাচ্ছি, বল বোর্ডের দিকে তাকা। তো মেশিনের কস্ট কত? এটা তো মেশিনের কস্টের মধ্যে হবে, আসবে তো নিশ্চয়ই, এটা তো আসবে, কোনো সন্দেহ নেই। রেজিস্ট্রেশন চার্জ, আসবে। দেখ জানিস তুই এটা জানিস, কেউ যদি ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট কিনলে তাকে রেজিস্ট্রেশন করতে হয় জানিস তো, এবং ফ্ল্যাট কিনতে গেলে রেজিস্ট্রেশন করতে গেলে বেশ ভালো টাকায় খরচ হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ টাকার মতন লেগে যায় ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে গেলে, ওটাও কিন্তু ফ্ল্যাটের খরচের মধ্যে পড়ে। রেজিস্ট্রেশন চার্জেস কেন রেজিস্ট্রেশন করছি? ফ্ল্যাটটা কিনেছি বলতে রেজিস্ট্রেশন করলাম, মেশিনটা কিনেছি বলতে রেজিস্ট্রেশন করলাম, তার মানে এটা অবশ্যই যুক্ত হবে, মাথায় রাখবি, ঠিক আছে তো। তারপর কি হবে? কমিশন অন পারচেস। এই যে মেশিনটা কিনেছি তো, আরে আমি নিজেও জানি না কোন মার্কেটে ভালো মেশিন পাওয়া যায়, আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি একটা বিজনেসম্যান, আমি কাউকে বলেছি ভাই তুমি মেশিন এনে দাও, তার বদলে একটা ভালো মেশিন দেবে, কারণ কমিশন দেবো। কত টাকা কমিশন দিয়েছি? 10,000 টাকা। এটাও তো মেশিনের খরচ, মানে মেশিনের কষ্টের একটা পার্ট। আমার কথা বুঝতে পারছিস তো কথাটা? প্রশ্ন হচ্ছে ইন্স্যুরেন্স, ওয়েট এক মিনিট, তাহলে কি বললাম? এটা হলো এবার ইন্স্যুরেন্স চার্জেস, ইন্স্যুরেন্স। আচ্ছা এইগুলো শোন, আমরা মেশিনটা লাইফ ক বছর? 10 বছর। মেশিনের লাইফ 10 বছর তো। তো এই যে 8 লাখ টাকা যে মেশিন কিনেছি, তো এটা তো 10 বছরই তো ইউজ করো মেশিনটা। আচ্ছা রেজিস্ট্রেশন চার্জেস, তো রেজিস্ট্রেশন কি 1 বছরের হয়? তো পুরো মেশিনের রেজিস্ট্রেশন মানে পুরো 10 বছরের রেজিস্ট্রেশন হয়েছে। কমিশন অন পারচেজ, এটা কি? এটা কি 1 বছরের কমিশন? পুরো মেশিনটা কেনার কমিশন 10 বছরটাকে ইন্ডিকেট করছে। আর কি বলেছে? ইন্স্যুরেন্স। আচ্ছা ইন্স্যুরেন্স চার্জেস কি বলেছে? ইন্স্যুরেন্স চার্জেস দেখ 20,000 টাকা। শোন একটা গল্প শোন। এই যে ফোনটা কিনেছি জানিস তো, সবাই ফোন কেনে এখন। ফোন কিনলে দোকান দিয়ে, এই ফোনের দোকান থেকেই বলে ইন্স্যুরেন্স করার জন্য বলে তো, তো এই ফোনটা কিনেছি, তার ফোনটার দাম ছিল 30,000 টাকা, ইন্স্যুরেন্স করতে লেগেছে কত? 3,000 টাকা। ইন্স্যুরেন্স করতে 3,000 টাকা লেগেছে। তো কি মনে হয় এই ফেসিলিটি কি বারবার পাবো? মন দিয়ে শুনবি। আচ্ছা ইন্স্যুরেন্স আমি কত বছরের জন্য করিয়েছি? সবাই 1 বছরের জন্যই করায়, 1 বছরের জন্যই করায়। আমি যদি মনে করি এই ফোনটার পেছনে আমি আবার ইন্স্যুরেন্স করে দিই, পরের বছর আবার করতে হবে, রিনিউ করতে হবে। তো মেশিনেরও তাই, মেশিনের ইন্স্যুরেন্স করা হয়েছে 20,000 টাকা। তুই ভাবিস না কিন্তু 10 বছরের জন্য 20,000 টাকা করা হয়েছে, 1 বছরের জন্য করা হয়েছে। মন দিয়ে শুনছিস, গল্পগুলো শুনছিস? আচ্ছা 1 বছরের জন্য করা হয়েছে, এটাকে খরচ বলো কেন? অর্থাৎ যার বেনিফিট আমরা নিয়ে নিই তাকে খরচ বলে, ঠিক আছে? কিন্তু এইগুলোর বেনিফিট কি নিয়ে নিচ্ছি? না না স্যার, এর বেনিফিট আমরা ফিউচারে নেব, তাই এটা অ্যাসেট। আমার কথাটা বুঝতে পারছিস? অ্যাসেট কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে নিই তাকে বলে অ্যাসেট, আর যার বেনিফিট অলরেডি নিয়ে নিয়েছি তাকে বলে এক্সপেন্স। তো এক্সপেন্স এই যে 20,000 টাকা, তাই কিন্তু মেশিনের খরচের মধ্যে পড়বে না, এটা খরচ। এটা কোথায় যাবে? এই ইন্স্যুরেন্সটা পিএল অ্যাকাউন্টে ডেবিটে চলে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? রিপিট করবো, একবার রিপিট করবো। এই 8 লাখ টাকা, মেশিন কিনতে 8 লাখ টাকা লেগেছে, এর বেনিফিট আমরা ফিউচারে পাবো, এটা অ্যাসেটের পার্ট। এটার বেনিফিট ফিউচার হবে, অ্যাসেটের পার্ট। এটা ফিউচারে বেনিফিট পাবে, অ্যাসেটের পার্ট। তাহলে এইগুলো অ্যাসেটের সঙ্গে যুক্ত হবে। কিন্তু এই যে 20,000 টাকা ইন্স্যুরেন্স, এর বেনিফিট তো ফিউচার পাবো না। আরে এই বছর মেশিন কিছু হলে 20,000 টাকার ক্লেম পাবো এই বছর, পরের বছর হলে কিন্তু পাবো না 20,000 টাকার ক্লেম। তো বুঝতে পারছিস তো? পরের বছর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি ক্লেম পাবো না, কারণ পরের বছর আবার ইন্স্যুরেন্স করাতে হবে। ইন্স্যুরেন্সটা পার ইয়ার বেসিসে হয়। তাহলে বুঝতে পারলি তো? তাহলে বল মেশিনের কস্ট কত? 8 লাখ যোগ 50,000, 8,50,000 যোগ 10, 8,60,000, তাই তো? হ্যাঁ কি না? একবারে করলে আমার লেখার জায়গা নেই, 8,60,000, ঠিক আছে তো? তো 8,60,000 টাকা হচ্ছে মেশিনের দাম। স্ক্র্যাপ ভ্যালু তো নেই, 0। স্ক্র্যাপ ভ্যালু মানে কি? 10 বছর পর কত টাকা আমি এই মেশিনটা বেচে কত পেতে পারি? 0, কিছুই বলেনি, তাহলে পাবো না কিছু। লাইভ কত বল? 10, তাহলে অ্যান্সার কত হলো? 86 আছে। বুঝলি হ্যাঁ কি না বল? তাহলে অঙ্কটা টুকে না এটা। আচ্ছা দেখ, এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, ডেপ্রিসিয়েশন কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে বললাম? 6 নম্বরে। এবার পড়বো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, ঠিক আছে? এবার পড়বো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, ঠিক আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 কি বলে জানিস? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ উল্লেখ আছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কথা। কি বললাম? প্রপার্টি প্ল্যান্ট, আর কি বললাম? ইকুইপমেন্ট। তাহলে কি বললাম? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ কিসের উল্লেখ আছে? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটাকে আমরা বলি ফিক্স অ্যাসেট। কি বলে? এটাকেই ফিক্স অ্যাসেট বলে। আরে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটাই হচ্ছে ফিক্স অ্যাসেটস।
ঠিক আছে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটাই হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটস। তো ঠিক আছে, কোনো এমন কিছু অসুবিধা নেই, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 চল এর মধ্যে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো শিখি। ঠিক আছে তো, অর্থাৎ আমরা কি শিখবো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 কি বলছে, ফিক্সড অ্যাসেটের ভ্যালুয়েশন কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ পরিষ্কারভাবে বলেছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা যাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি তার ভ্যালুটা কীভাবে দেখো, কিরকম কি ট্রিটমেন্ট হবে সেটাই কিন্তু এখানে বলে দেয়। ঠিক আছে তো, তো চ কিছুই নেই, এক্সাম্পল নেব, এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই একটা কি করব, একটা টাইম লাইন ড্র করবো, টাইম লাইন। এটা পুরো একটা বছর, ঠিক আছে, একটা বছরের মানে একটা সাল লিখছি, সালটা কি 1/1/20 থেকে 31/12/20, ঠিক আছে, একটা সাল। এবার এখানে একটা ডেট লিখলাম মাঝখানে, দেখিস এটা 1/4/20, ডেটটা কি লিখেছি 1/4/20, বুঝতে পারছিস তো। এটা পুরো একটা বছর নিয়েছি, তার মধ্যে 1 এপ্রিল 2020-তে কি ঘটনা ঘটেছে, এই তারিখে একটা মেশিন কেনা হয়েছে। কি কেনা হয়েছে এই তারিখে, একটা মেশিন কেনা হয়েছে। কত টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, ₹2 লাখ। এই তারিখে একটা মেশিন কেনা হয়েছে 2 লাখ টাকা দিয়ে। ঠিক আছে তো, ফ্রেড বলেছে কত, 5%। ফ্রেড বলেছে কত, 5%, সরি ভুল লিখলাম, ফ্রেড বলেছে 20,000 টাকা। ফ্রেড বলেছে তোর 20,000 টাকা। ঠিক আছে, আর কি বলেছে, ইনস্টলেশন চার্জেস বলেছে 30,000 টাকা। ইনস্টলেশন চার্জেস বলেছে 30,000 টাকা। আচ্ছা, আর কি বলেছে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। 1 নম্বর দুটো কোশ্চেন জানতে চাইছে এখানে, বলেছে বলো ডেপ্রিসিয়েশনটা বের করতে বলেছে। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন @10% পার অ্যানাম, @10% পার অ্যানাম অ্যাজ অন 31/12/20। 2 নম্বর কি বলেছে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন @10% অ্যাজ অন 31/12/20। তো জিনিসটা বোঝা গেল, এমন কিছু কঠিন লিখিনি, অঙ্কটা করবো, অঙ্কটা করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে দেখ, এটা কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 বলছে। এই যে আমি এই যে কোশ্চেনটা টুকেছি না, কোশ্চেনটা টুকেছি মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ এই কথাটাই বলেছিল, যে কোশ্চেনটা আমি টুকেছি, আমি কিন্তু লিখিনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ কী বলেছিল। মানে ওই যা বলেছিল সেখান থেকে যেই অঙ্কগুলো, যেই এক্সাম্পলগুলো দাঁড়াচ্ছে সেই এক্সাম্পলগুলো তুলে দিলাম। কি বলেছে, এটা পুরো একটা সাল, একটা বছর হয় না, একটা বছর 2020 সাল, জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস, পুরো ক্যালেন্ডার ইয়ার। তার মধ্যে যে কোনো তারিখ হতে পারে, একটা তারিখ বললাম 1 এপ্রিল 2020, এই তারিখে একটা মেশিন কেনা, কত টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে। ঠিক আছে, এবং ফ্রেড বাবদ খরচ করা হয় 20,000 টাকা। মানে ধর শোরুম থেকে অফিসে নিয়ে আসতে বা ফ্যাক্টরিতে নিয়ে আসতে আমার 20,000 টাকা গাড়ি ভাড়া লেগেছে, যেটা কিনা মেশিনের খরচ বলেছিলাম। আর কি ইনস্টল করতে 30,000 টাকা খরচ হয়, তাহলে টোটাল মেশিনের খরচ কত বলবো স্যার, 2 লাখ যোগ 20,000 যোগ 30,000, তার মানে কি বলতে পারি, কস্ট অফ দ্য অ্যাসেট, কস্ট অফ অ্যাসেট কত বলবো, 2 লাখ টাকা যোগ 20,000 টাকা যোগ 30,000 টাকা, টোটাল কত, অ্যাসেটের কস্ট কত, 2,50,000 টাকা, হ্যাঁ কি না। এইবার কি বের করতে বলেছে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন @10% পার অ্যানাম। আচ্ছা দেখি রেড কালিটা ইউজ করি এখানে, এই দেখ পার অ্যানাম আমি গোল্লা করে দিলাম, তোরা একটু আন্ডারলাইন করে রাখতে পারিস, পার অ্যানামটা খুব ইম্পর্টেন্ট লাইন। বলেছে তোকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলেছে 10% পার অ্যানাম অ্যাজ অন 31/12/20, 31/12/20 হবে, আমি তো 31/12/20 অঙ্ক করছি। আচ্ছা ডেপ্রিসিয়েশন বছরের কোন দিন হয়, শেষ দিন হয়, তো তাই তো লিখেছি 31/12/20 ডেপ্রিসিয়েশন কত টাকা হবে। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন @10%। আচ্ছা এখানে পার অ্যানাম বলেছে, এখানে আমার পার অ্যানাম বলেছে, এখানে পার অ্যানাম বলেছে না। তাহলে আমাকে যদি কেউ বলে, আমি যদি তোদের বলি, বল দেখি এই দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে, যদি আমি বলেই দিয়েছি ডিফারেন্সটা কোথায় আছে, এখানে পার অ্যানাম বলে দিয়েছে, এখানে পার অ্যানাম বলেনি, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বলি স্যার পার অ্যানাম মানে কি, বলবো তো বলবো, আমি কিছুক্ষণ আগেও বললাম আবার বলবো। শোন 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 মন দিয়ে শোন, এই দিক তাকা, বোর্ডের দিকে তাকা, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। তোকে বল প্লিজ স্যার ডেপ্রিসিয়েশন তো আপনি করতে বললেন, কিন্তু কোন মেথডে করতে হবে এটাই তো বললেন না।
কোন মেথডে করতে আমি বলেছি কিছু? দরকার নেই। আরে মাথা কাটা দরকার নেই। আমাকে কোন বছর ডেপ্রিসিয়েশন করতে বলি? কোন বছর? 2020। ঠিক আছে, 2020 এক বছর করতে বলছে। আরে আমি স্ট্রেট লাইনে করলে যা অ্যান্সার বেরোবে, ডিমিনিশিং করলে তাই অ্যান্সার বেরোবে। স্যার কেন? কেন স্ট্রেট লাইনে করলে যা বেরোবে, ডিমিনিশিং করলে একই বেরোবে? প্রথম বছরে স্ট্রেট লাইনে কোন প্রাইসের উপর করতে হয়? কস্টের উপর। ডিমিনিশিংয়ে প্রথম বছর কোন প্রাইসের উপর করতে হয়? কস্টের উপর। তাহলে আমার কোনো ম্যাটার করলো স্ট্রেট লাইন বা ডিমিনিশিং জানার দরকার? না, জানার দরকার নেই, দেয়নি কোশ্চেনে। তো দেখ 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করে দিচ্ছি। কি বলেছে? ডেপ্রিসিয়েশন বের করবো কত? 2,50,000 টাকা। ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ হয়? স্যার কস্টের উপর। কস্ট কত? 2,50,000। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি কস্ট জানাটা কেন জরুরি? কারণ এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ হয়, কখনোই 2 লাখের উপর চার্জ হয় না। ইন্টু কত পার্সেন্ট বলেছে? দেখ 10% পার অ্যানাম। স্যার পার অ্যানাম মানে বছরে 10%। এই কোম্পানি বা এই ফার্ম বছরে 10% ডেপ্রিসিয়েশন চার্জ করে। বছরে, মাথায় রাখ, কতদিন চার্জ করে? 10% কতদিন চার্জ করে? বছরে। 10% ডেপ্রিসিয়েশন চার্জ করে। দেখ 10% মানে 10/100, মানে 2.5 লাখের 10%, মানে 25,000 টাকা বছরে ডেপ্রিসিয়েশন বছরে হচ্ছে 10%। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে মেশিনটা আমি কি পুরো 12 মাস ব্যবহার করেছি? কবে কিনেছি মেশিনটা? কবে কিনেছি? দেখ বোর্ডের দিকে দেখা। দেখ স্যার 1/4 এই তারিখে আপনি মেশিনটা কিনেছেন। তা আমি মেশিনটা যবে কিনছি সেই দিন থেকেই তো ইউজ করবো, নাকি তার আগে থেকে ইউজ করবো? কমন সেন্স। আমি মেশিন কিনেছি এই দিন, তাহলে আমি এই দিন থেকে তো ইউজ করবো, নাকি তার আগে থেকে ইউজ করবো? যেদিন থেকে কিনবো সেদিন থেকে ইউজ করবো। তার মানে আমি এই পিরিয়ডটা ইউজ করেছি। তা কতদিন হচ্ছে? এই দেখ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 9 মাস হচ্ছে। 9 মাস। ক মাস হচ্ছে? 9 মাস। বুঝতে পারছিস তো? তার মানে এই এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর অবধি 9 মাস হয়। তার মানে ক মাস ইউজ করেছি? 9 মাস ইউজ করেছি। 9 মাসে ডেপ্রিসিয়েশন চার্জ করবো? তো পার অ্যানাম মানে এটাকেই রিপ্রেজেন্ট করে। পার অ্যানাম মানে তোমাকে দেখতে হবে তুমি কতদিন, মানে পার অ্যানাম মানে বছরে 10%। কিন্তু আমি কি পুরো বছর ইউজ করেছি? না, আমি 9 মাস ইউজ করি, তাই 9 মাসের হবে 9/12। এটাকে বলে 9/12। তো ক্যালকুলেট করে ফেলতে পারবি, এটা এমন কিছু কঠিন কাজ নয়। 2 নম্বর পয়েন্টটা একই বলেছে, বুঝে 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। কিছু বলেছে পার অ্যানাম? না, পার অ্যানাম বলেনি। তাহলে কত হবে? ওই 2.5 লাখ টাকার উপর ডাইরেক্ট 10%। তো আমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে পার অ্যানাম বলছে কিনা। পার অ্যানাম মানে বছরে এত পার্সেন্ট, কত মাস ইউজ করেছি। ঠিক আছে, পার অ্যানাম থাকলে কতদিন ইউজ করেছিস, কতটা, সেটা জানতে হবে। আর পার অ্যানাম না থাকলে কোনো জানার দরকার নেই। কি বললাম বুঝতে পারলি তো? গল্পটা বুঝতে পারলি তো? আচ্ছা, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে মানে 18,750, আর এটা হচ্ছে কত? 25,000। ক্লিয়ার তো? পার অ্যানাম মানে কি বললাম? বারবার বলছি, দেখ পার অ্যানাম মানে বছরটাকে রিপ্রেজেন্ট করে। বছরে 10%, কিন্তু ইউজ করি 9 মাস। তো 9 মাসে কত? 9/12। কিন্তু পরেরটা পার অ্যানাম বলেনি, তার মানে কোনো মাসের কোনো গল্প নেই। যেখানে পার অ্যানাম বলবে সেখানে মাসের কোনো গল্প নেই। টুকেন এটা। আচ্ছা দেখ এবার এই অঙ্কটা দিয়েছে, একই অঙ্ক। দেখ কঠিন কিছু নেই, কিছুক্ষণ আগে এই অঙ্কটা করালাম, পুরো সেম টাইপের অঙ্ক। তো প্রথমেই বারবার বলেছি, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার করতে গেলে যখনই ডেটের অঙ্ক দেবে না, প্রথমে টাইম লাইন করবি। আর টাইম লাইনই আমাকে বলে দেবে অঙ্কটা এত ইজি। আর টাইম লাইন যে করবে না তার কাছে অঙ্কটা সবচেয়ে কঠিন হবে, সবচাইতে কঠিন হবে। দেখ টাইম লাইন করলাম, কোন বছরের ডিটেলস দিয়ে তোরা দেখতেই পাচ্ছিস 2019 সালে ঘটনা। ও একটা জিনিস লিখে নি, অ্যাকাউন্ট এন্ড, ঠিক আছে, এভরি ইয়ার 31 ডিসেম্বর, মানে প্রতি বছর অ্যাকাউন্ট শেষ হয় 31শে ডিসেম্বর। তার মানে বুঝতেই পারছি এটা 2019-এর অঙ্ক দিয়েছে, মানে 1/1/19 থেকে শুরু হয়ে 31/12/19 অবধি। ঠিক আছে, তো কত তারিখে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনছে? সেকেন্ড হ্যান্ড মেশিন মাথায় রাখবি, সেকেন্ড হ্যান্ড মেশিন কিনছে 1/7/19-এ। ঠিক আছে, তো কত টাকা দিয়ে কিনছে? দেখ স্যার 3 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনছে। আর রিপেয়ারিং খরচ করেছে 1 লাখ টাকা। এর সঙ্গে যোগ হবে এর সঙ্গে রিপেয়ারিং খরচ যোগ হবে। 3 লাখের সঙ্গে 1 লাখ যোগ হবে 4 লাখ টাকা। টোটাল 4 লাখ টাকা হয়ে গেল মেশিনের কস্ট। তাহলে কস্ট হয়ে গেল 4 লাখ টাকা। তা ডেপ্রিসিয়েশন চার্জ কর 1 নম্বর। কত হবে? কস্টের ওপর হয়, কস্ট ছিল 4 লাখ টাকা। কত পার্সেন্ট? 20% পার অ্যানাম। পার অ্যানাম মানে বছরে 20%, বছরে 20%, বছরে 20%। কিন্তু কতদিন মেশিনটা ইউজ করেছি?
আরে কিনেছি তো 1/7/19, এই তারিখে কিনেছি, এই তারিখ থেকে এই তারিখ, কত মাস হচ্ছে বল? 1/7/19 থেকে 31/12/19 অব্দি ক মাস হচ্ছে? 6 মাস হচ্ছে, তাই 6/12 হবে। আরে অসুবিধা হলে আমি গুণে দেখিয়ে দিচ্ছি। 1/7 মানে জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস, তাই 6/12 হলো। তাহলে এটা কত? 40,000। আর পরেরটা কি বলেছে? 2 নম্বর বলেছে ওই 4 লাখ ইন্টু 20% হবে। আশা করি বুঝতে পারছি কেন 20% হলো, কারণ এখানে তো পার অ্যানাম বলেনি। পার অ্যানাম না বলে মান্থের কোনো ক্যালকুলেশন দরকার নেই। মান্থ ক্যালকুলেশন কখন লাগে? পার অ্যানাম বললে। তাহলে এটা কত হলো? 80,000 টাকা। তো ক্লিয়ার হয়ে গেল এটা। বল, এই জিনিসগুলো তোকে খুব জানতে হবে, মন দিয়ে শুনতে হবে। আচ্ছা দেখ, এই এরপরে যেটা করছি সেটা লেখ, কনসেপ্ট অফ পিরিয়ড অফ ডেপ্রিসিয়েশন লেখ। কনসেপ্ট অফ পিরিয়ড অফ ডেপ্রিসিয়েশন, এটা খুব ভাইটাল জিনিস কিন্তু। লেখ, হ্যাঁ আমি টাইম লাইন দিয়ে বোঝাবো, টাইম লাইন, ঠিক আছে? এটা কি লিখলাম? 1/1/19 থেকে 31/12/19, এটা কিন্তু একটা পিরিয়ড। কি লিখলাম? এটা কিন্তু একটা পিরিয়ড, মানে একটা সাল লিখলাম, একটা বছর, ঠিক আছে তো? 1/2/19 এই তারিখে নতুন একটা ট্রাক পারচেস করে। কি পারচেস করা হয়েছে? নিউ ট্রাক পারচেস, নিউ ট্রাক পারচেস করা হয়েছে। কত টাকা দিয়ে নতুন ট্রাক কেনা হয়েছে? 7 লাখ টাকা দিয়ে নতুন একটা ট্রাক কেনা হয়েছে, 7 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? ঠিক তারপরে 1/2/19 পর বলেছে 1/7/19। গল্পগুলো বুঝতে পারছিস কি বলতে চাইছে? এ দেখ, তোদের সবাইকে বলছি, আমি না কোশ্চেনটা লিখে দিয়েছিল, আমি সেটাকে, যেটা কোশ্চেনটা লিখে দিয়েছিলাম সেটাকে আমি ডায়াগ্রাম আকারে সাজিয়ে নিলাম, যে তোদের মাথায় ঢুকলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো বলছিল যে এত তারিখে একটা ট্রাক কেনা হয়েছিল, এত তারিখে কি বলেছিল? 1/7/19 রানিং কন্ডিশন। কি বললাম? রানিং কন্ডিশন, রানিং কন্ডিশন, ঠিক আছে? রানিং কন্ডিশনে আনার জন্য কত টাকা খরচ করতে হয়েছে? 1 লাখ টাকা। আর এখানে লিখছি 1/11/19, এই তারিখে অ্যাকচুয়াল ইউজ আরম্ভ হয়েছে, অ্যাকচুয়াল ইউজ, ঠিক আছে? তার পরের বছর কত? 1/1/20 থেকে 31/12/20, এই বলেছে। এবার তোকে বের করতে বলেছে ক্যালকুলেট, তোকে বের করতে বলেছে ক্যালকুলেট, কি বের করতে বলেছে? ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন @10% পার অ্যানাম অ্যাজ অন 31/12/19 অ্যান্ড 31/12/20। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি কোশ্চেনটা বোঝাচ্ছি, দেখ ব্যাপারটা মন দিয়ে তোকে বুঝতে হবে। কি বলেছে কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ আবার পড়ছি, দেখ রিপিট করছি। এটা একটা টাইম লাইন, যেটা একটা বছর দিয়েছে। বছরটা কি? 1/1/19 থেকে শুরু করে 31/12/19, এটা একটা বছর। আর একটা বছর 2 বছরের অঙ্ক, 1/1/20 থেকে 31/12/20, এটা আরেকটা বছর, ঠিক আছে? বলেছে 1/2/19 এই তারিখে নতুন একটা ট্রাক কেনা হয়েছে 7 লাখ টাকা দিয়ে। আচ্ছা তোরা ট্রাক দেখেছিস কখনো? ট্রাক দেখেছিস? কেমন হয় জানিস ট্রাক দেখতে? জানিস না? যাক দেখ, তোরা ট্রাক মানে শোন শোন শোন, মন দিয়ে শোন, হাসিস না। ট্রাকটা কেমন দেখতে হয় দেখবি, যেই ট্রাকে করে দেখবি বালি আসে, ইট আসে, থাকে না? দেখবি বস্তায় বস্তায় সিমেন্ট থাকে, তারপর বুঝতে পারছিস তো, এরকম ট্রাক হয়। কিন্তু যখন যখন ওরা অরিজিনালি যখন ট্রাকটা কেনে, শোন মন দিয়ে শোন, এটা না জানলে তো বুঝতেই পারবি না। এই যে এখানে এটা বোঝাতে পারবো না রানিং কন্ডিশন জিনিসটা কি। তো নতুন যখন ট্রাক কেনে, ট্রাকটা কেমন হয় জানিস তো? সামনে যে বডিটা থাকে, সামনের বডি বুঝছো, মানে যেখানে সমস্ত তো ড্রাইভার বসে চালায়, ওইটা পুরো থাকে। আর একটা পাত থাকে, পাত মানে বুঝতে পারছিস তো, যার মধ্যে দেখবি বালিটা থাকে। কিন্তু সাইডে যে ওয়ালগুলো থাকে না, সাইড ওয়াল, ওটা কিন্তু থাকে না। যখন নতুন ট্রাক কেনে এরকম অবস্থায় ট্রাক কিনে, আমি বলেছিলাম মনে কর 11 যখন পড়িয়েছিলাম বলেছিলাম। তার মানে কি বললাম? যেখানে ড্রাইভাররা বসে চালায় সেই সিট মানে সামনের পোর্শনটা থাকবে, আর পেছনে যে থাকে না, যার মধ্যে বালি বা ইট রাখে, সেই পাতাটনটা রাখে, পাতাটন, ঠিক আছে? একটা বুঝতে পারছো, ফ্ল্যাট যেটা থাকে ওটা থাকে। কিন্তু সাইডে যে দেখবি না, যখন বালি আসে, দেখবি যখন লরি করে বালি আসে, সব পাল্লাগুলো খুলে দেয়, তারপর ওখান দিয়ে সব বালিগুলো পড়ে যায় না, ওইটা থাকে না, ওইটা থাকে না। তাহলে ওই অবস্থায় কখনো আমি ওর মধ্যে বালি বোঝাই করতে পারবো? ফাঁকা,
আমি বালি বোঝাই করতে পারবো না, ইট বোঝাই করতে পারবো না, কিচ্ছু পারবো না, কিচ্ছু আমরা তুলতেই পারবো না। তুললে কি হবে, বালি করলাম, বালি পড়ে যাচ্ছে, গাড়ি চালিয়ে যাচ্ছে আর বালি সাইড দিয়ে পড়ে যাচ্ছে, ইট ইট পড়ে যাচ্ছে, তো হবে না তো। তাহলে কি করতে হবে আমার, কি ওটা কি ওই গাড়িটা কি আমি নিয়ে বেরোতে পারবো? রানিং মানে মোট কথা ওটা কি রানিং কন্ডিশনে না, রানিং কন্ডিশন, এটা রানিং কন্ডিশন করতে হবে। কোথায় কি করব, যারা এই কাজগুলো করে তাদেরকে ওই ট্রাকটা দিয়ে দিলাম, বললাম যে এই গাড়িটার মধ্যে আমি এই সমস্ত ইট হোক, বালি হোক, সিমেন্ট হোক বোঝাই করব, ঠিক আছে? তো তুমি এটাকে রানিং কন্ডিশন করে দাও। রানিং কন্ডিশন মানে আমি তো আর বললাম রানিং কন্ডিশন, আমি বললাম তুমি এর ওয়ালগুলো বডি লাগিয়ে দাও, বডি লাগিয়ে দিলে ও বললো ঠিক আছে, বডি লাগানো হয়ে গেলে তোমাকে ফোন করে বলে দেবো, তুমি এসে নিয়ে যেও, ঠিক আছে? তো দেখ আমি ট্রাকটা কিনেছি, ধর 1-2-19 ট্রাকটা কিনেছি 7 লাখ টাকা দিয়ে। এইবার ট্রাকটা কিনে যারা এই বডিগুলো লাগায় তাদের কাছে দিয়ে এসছি, কিনেই দিয়ে দিয়েছি ওদের কাছে। ওরা বডি লাগিয়ে 1/7/19 তারিখে 1/7/19 আমাকে বলে দিল বডি লাগানো হয়ে গেছে। তো বললো তোমার ট্রাকটা নিয়ে যাও, তোমার ট্রাকটা রেডি। তো আমি ট্রাকটা যখন নিয়ে আসলাম তখন ওকে 1 লাখ টাকা দিতে হয়েছে। এইবার আমি গাড়ি চালাতে পারবো, এইবার কিন্তু আমি গাড়ি চালাতে পারবো, মন দিয়ে শোন, এইবার কিন্তু আমি গাড়ি চালাতে পারবো, মন দিয়ে শুনি তো। তার মানে রানিং কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ গাড়ি চালাতে পারবো না, তাহলে বুঝতে পারি তো? আচ্ছা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ট্রাকটা ইউজ করছি কবে থেকে? 1/11/19। কেন স্যার, আপনার তো এই দিন রানিং হয়ে গেছে, আপনি এই দিন কেন ইউজ করছেন? আমার দরকার নেই, আমার আগের গাড়ি অনেক ভালো আছে, ভালো চলছে, এই গাড়িটা পরে নেবো। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে জানি, অ্যাকাউন্টেন্সি সব কথা বলে না। অ্যাকাউন্টেন্সি বলছে তোমার গাড়িটা যেদিন থেকে রানিং হয়ে গেছে সেই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবো, এইটাই কিন্তু নিয়ম। অনেকে প্রশ্ন করে ডেপ্রিসিয়েশন কোন দিন থেকে চার্জ করবো, এই দিন ডেপ্রিসিয়েশন চার্জ হবে নাকি এই দিন থেকে চার্জ হবে নাকি এই দিন থেকে চার্জ হবে? রুল হচ্ছে যেদিন গাড়িটা রানিং হবে সেই দিন থেকেই ডেপ্রিসিয়েশন চার্জ করবো, বুঝতে পারছিস না? আরে বোঝ, তুই একটা ফোন কিনেছিস, আরে তোর কাছে এখন ধর মোটরোলার ফোন আছে, সাপোজ তোর কাছে একটা মোটরোলার ফোন আছে, ফোন ভালো চলছে, এখন ভালো অফার দিয়ে তুই একটা ফোন কিনে নিয়ে চলে আসলি দোকান থেকে, তাই না? দোকান থেকে ফোন কিনে নিয়ে চলে আসলি, ফোনটা যদি রানিং থাকে তুই বলি না ফোন কিনে নিয়েছি, ফোন তো আমি ইউজ করিনি, ফোন মানে প্যাকেট থেকে যখন খুললি না তার মানেই তো রানিং কন্ডিশন হয়ে গেল। রানিং কন্ডিশন যদি হয়ে যায় তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করা আরম্ভ হয়ে যাবে। রানিং কন্ডিশন মাথায় রাখবি, রানিং কন্ডিশন। হ্যাঁ বল। এবার ওই কন্ডিশনটা ধরো সব সেট ফেট হয়ে গেল, সব রেডি, পুরো লরি রেডি, আমি চালালাম না, আমি রেখে দিলাম, তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, বললাম তো, এই মাত্র তো বললাম রানিং হলেই ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ওই তো বললাম ও ফোন কিনে এনে রেখে দিয়েছে, ফোন কিনে এনে তোর আলমারি আছে, আলমারিতে লকারে তালা দিয়ে রেখে দিয়েছে, ডেপ্রিসিয়েশন চার্জ হবে, রানিং তো। রানিং কন্ডিশন হলে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, আমার কথাটা বুঝতে পারছিস তো? আচ্ছা, তার মানে তাহলে এখানে অ্যাকচুয়াল ইউজ তো ফাও দিয়েছেই, এ তো কোনো দরকারই নেই অ্যাকচুয়াল ইউজ দেওয়ার, বুঝতে পারলি তো? তাহলে ডেপ্রিসিয়েশন কোন দিন থেকে চার্জ হয়, যেদিন থেকে রানিং হয়ে যায় মেশিনটা সেই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, তাহলে বুঝতে পারছিস? এবার হয়ে গেল, এবার বল আমাকে, বল প্রীতম, বল দেখি কি বলেছে, কি বের করতে বলেছে? ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে, কি বের করতে বলেছে বল প্রীতম? ডেপ্রিসিয়েশন বের করতে বলে 10% পার অ্যানাম, ভাইটাল, পার অ্যানাম মানে বছরে 10%। আমাকে দেখতে হবে কত মাস ইউজ করেছি, তাই তো? 31/12/19 দেখ, তার মানে এটা তো ফাও, এটা জানার দরকার নেই, এটাও ফাও দরকার নেই। আমি জবে থেকে রানিং হই, রানিং কবে থেকে? যে 1/7/19, এই দিন থেকে এই দিন অবধি কত মাস হচ্ছে? 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করবো, বুঝেছিস তো? আরে বুঝতে পেরেছিস তো? তাহলে এটা কত হবে? 31/12/19 কত টাকা ডেপ্রিসিয়েশন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কি বলবো? স্যার আপনি বলবেন 7 লাখ যোগ 1 লাখ মানে 8 লাখ টাকা মেশিনের দাম, তার উপর কত পার্সেন্ট? 10% ইন্টু 6/12, ঠিক আছে? তাহলে কি হলো? 8 লাখের 10% কত? 80,000, 80,000 হাফ হচ্ছে 40,000 টাকা ডেপ্রিসিয়েশন। আশা করি বুঝে গেছিস তো? আচ্ছা, 31/12/19, এবার যদি তোকে কেউ জিজ্ঞাসা করে আছে 31/12/20-তে, আচ্ছা এর পরের বছর ডেপ্রিসিয়েশন চার্জ হবে না? আরে কি বললি পরের বছর চার্জ হবে না? আরে মেশিন থাকলে যতই না মেশিনটা শেষ হবে ডেপ্রিসিয়েশন চার্জ হবেই, পরের বছর ডেপ্রিসিয়েশন চার্জ হবে। আচ্ছা পরের বছর ডেপ্রিসিয়েশন চার্জ হবে তো? তাহলে বলি স্যার পরের বছর ডেপ্রিসিয়েশন চার্জ হবে, আপনি বলুন কোন মেথডে করবেন? পরের বছর হলে তো মেথড জানা দরকার, পরের বছর হলে তো তোর মেথডটা জানা দরকার, ঠিক আছে তো? পরের বছর হলে তোর মেথডটা জানা দরকার। তাহলে মেথড কি? যে কোনো একটা মেথড ধরে নে না, আরে ক্ষতি কোথায়, ধরে নে না। কি মেথড বলবো বল? স্ট্রেট লাইনই করি, এটা স্ট্রেট লাইনই করছি। সাপোজ স্ট্রেট লাইনে যদি করি পরের বছর কত হবে? মেশিনের কস্ট হচ্ছে 8 লাখ টাকা, তার উপর কত পার্সেন্ট হবে বল? 10%, 80,000 টাকা। কোনো ডাউট? হয়ে গেল, ক্লিয়ার? এটা নোট লিখ তো, পারবি তো নোট লিখতে? লিখ।
লেখ, নোট লেখ, লেখ ডেপ্রিসিয়েশন ইজ চার্জ। আমি রিপিট করছি, আমি বলছি, আমি ডিক্টেট করছি, তোরা লেখ। লেখ 1 নম্বর, লেখ ডেপ্রিসিয়েশন ইজ চার্জ, ডেপ্রিসিয়েশন ইজ চার্জ, depreciation is charged from the date on which, from the date on which, from the date on which asset has been put, asset has been put in a running condition, in a running condition, in a running condition, bracket like also called put to use, ঠিক আছে তো, put to use bracket close, that is date of installation, date of installation, ঠিক আছে তো। 2 নম্বর পয়েন্ট, like if date of installation is not given, in question, if date of installation is not given in questions, it is assumed on date of purchase, on date of purchase, তো দেখ কি বলেছে এখানে, এখানে কি বলে, দুটো নোট পড়ে দিচ্ছি। বলছে ডেপ্রিসিয়েশন ইজ চার্জড ফ্রম দ্য ডেট অন হুইচ অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেটের ওপর যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করবো, কোন ডেট থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবো, হ্যাজ বিন পুট ইন আ রানিং কন্ডিশন, যেদিন রানিং কন্ডিশন হবে সেই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবো। রানিং কন্ডিশন মানে অলসো কল পুট টু ইউজ, মানে যেদিন থেকে তুই ইউজ করতে পারবি সেই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ করবি। যেমন থাক না, তুই ভাব না এসি, গ্রেট ইস্টার্ন থেকে এসি কিনে এনে বাড়িতে রেখে দিয়েছিস, তুই কি ইউজ করতে পারবি না? স্যার ইনস্টল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ইনস্টল করবো ততক্ষণ ইনস্টল করবো ততক্ষণ পর্যন্ত তার ইউজ করতে পারবো না। তার মানে এটাই তো তোর ইনস্টলেশন, বুঝতে পারলি তো? আচ্ছা স্যার, ওই আগের বছরে তো 40,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল, তো এই পরের বছরে তো ওটা মাইনাস যাবে না? তুই কোন মেথড করছিস, স্ট্রেট লাইন না ডিমিনিশিং? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট বলেছে ইফ ডেট অফ ইনস্টলেশন ইজ নট গিভেন, কোশ্চেনে যদি ইনস্টলেশনের ডেটটা যদি বলে না দেয় কোন দিন ইনস্টলেশন করেছি, তার মানে ধরে নিতে হবে যেদিন কিনেছি সেদিনই ইনস্টলেশন হয়েছে। হয়ে গেল? টোকা হলো? আচ্ছা দেখ শোন, বলেছে আগে যেটা বোঝালাম সেম টাইপেরই, ঠিক আছে? তো দুটো বছর তুলেছি, এটা হচ্ছে 2019 সাল, এটা হচ্ছে 2020 সাল, হ্যাঁ ঠিক আছে তো। এখানে এই পিরিয়ডটা কি বলছে, 1/1/19 থেকে 31/12/19, এই তারিখে 1/10/19 একটা নতুন একটা ট্রাক কিনেছি 4 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? 2019 আর কিছু বলেনি, ট্রাকটা কবে থেকে রানিং হয়েছে, ট্রাকটা কবে থেকে ইউজ করছি, কিছুই বলেনি। পরের বছর চলে যা, পরের বছর 1/1/20 থেকে 31/12/20 বলেছে 1/3/20, ঠিক 3 মাস পর, মানে পরের বছর 1 মার্চ, 3 মাস না সরি 2 মাস পর, 1 মার্চ 2020-তে ওই ট্রাকটা রানিং হয়েছে। কবে রানিং হয়েছে? 1/3/20-তে। এবং রানিং করার জন্য কত টাকা খরচ করতে হয়েছে? 1 লাখ টাকা, ঠিক আছে? অ্যাকচুয়াল ইউজ হয়েছে কবে? 1/9/20। আরে জানার দরকারই নেই কবে থেকে অ্যাকচুয়াল ইউজ হয়েছে। আমাদের রুল কি বলছে? আমাদের রুল কি বলছে? ডেপ্রিসিয়েশন চার্জ হয় কোন দিন থেকে? যেদিন রানিং হয়েছে। রানিং কোন দিন হয়েছে? 1/3/20। আমাকে বলেছে তুমি বলো ডেপ্রিসিয়েশন চার্জ করো 10% পারে না 2019 আর 2020। 2019-এ কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? বল কত টাকা হবে বলতে পারবি? 1 টাকাও হবে না। কেন?
রানিং যবে থেকে হয় যবে থেকে তো ডেপ্রিসিয়েশন চার্জ হবে। রানিং কি 19-এ হয়েছে না, তাহলে 19-এ ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। তাহলে এখানে লিখবো 31/12/19-এ ডেপ্রিসিয়েশন কত হবে, নীল। কিন্তু 31/12/20-তে ডেপ্রিসিয়েশন চার্জ হবে কবে থেকে, রানিং থেকে। 1/3/20 থেকে 31/12/20 ক মাস, 10 মাস। 10 মাস মানে 4 লাখ যোগ 1 লাখ মানে 5 লাখ টাকার উপর কত পার্সেন্ট, 10%, ইন্টু কত, ইন্টু কত মাস বললাম, 10/12। তাহলে কত, 5 লাখের 10/50 50,000, 50,000 ইন্টু 10 5 লাখ, 5 লাখকে 12 দিয়ে ভাগ কর, ক্যালকুলেট কর না। 41,667 হয়ে গেল। এটা বোঝা গেল তো? তাহলে এই অঙ্কগুলো করলাম, 4টে অঙ্ক হোমওয়ার্ক দেবো, সেই 4টে অঙ্ক বাড়িতে করে নিবি, ঠিক আছে তো?